হ্যালো এইচএস পার্টিস, এসে গেছি আবার সামনে স্টুডেন্টের একটা নতুন ক্লাস নিয়ে। আগের ক্লাসটার নতুন টপিক মানে নেক্সট পার্ট, তড়িৎ কোষ, ওহমের সূত্র ও রোধ। পার্ট 1টা ছাড়া হয়ে গেছে আগে, এবার শুরু করছি নেক্সট পার্ট নিয়ে। চলো শুরু করো। আগের দিন তোমাদের যেটা বলেছিলাম সেটা ছিল সরল ভোল্টীয় কোষের সংজ্ঞাটা কি, যে সরল ভোল্টীয় কোষে রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে সেখান থেকে স্থায়ী তড়িৎ শক্তি পাওয়া যায়, তাই তো? এবার তার স্ট্রাকচারটা কিরকম হয় সেটা তো কি কেমন হয় সরল ভোল্টীয় কোষের মেইন স্ট্রাকচারটা। এরকম একটা সেটআপ থাকে, তার ভেতরে দুটো পাত ভরা থাকে, কিসের? সিইউ এবং জেডএন এর। প্লাস পয়েন্টটা থাকে সিইউ আর মাইনাস পয়েন্টটা থাকে জেডএন এর, ঠিক আছে? দুটোকে কানেক্ট করা হয় সার্কিটের মতো করে, এবং এখানে একটা লিকুইড রাখা থাকে। লিকুইডটা কি? H2SO4, বুঝতে পারছো? তার ফলে কি হয়, এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হয়? সাধারণ জিনিস, নর্মাল ফিজিক্স সবাই জানো। প্লাস থেকে মাইনাসের দিকে কি হয়? তড়িৎ প্রবাহ। এবং মাইনাস থেকে প্লাসের দিকে কি হয়? ইলেকট্রন প্রবাহ। বুঝতে পেরেছো? আর এবং এর তড়িৎচালক বলের মান কত? প্রায় 1.08 ভোল্ট, মনে থাকবে। তো এটা হচ্ছে সরল ভোল্টীয় কোষের সেটআপটা, চিত্রটা, বুঝলে? এবার পরেরটা। এবার যেটা বলবো সেটা হচ্ছে সরল ভোল্টীয় কোষের ত্রুটিগুলো। ত্রুটির মধ্যে কি করে? এই তড়িৎ প্রবাহ সময়ের সাথে কমতে থাকে এবং একটা সময় পর থেমে যায়। তার এই অক্ষমতার মূলত দুটো কারণ। কি কি কারণ? স্থানীয় ক্রিয়া এবং ছদন ক্রিয়া, ঠিক আছে? তাহলে এই দুটো কি, এই ডেসক্রিপশনটা তোমাদের পরীক্ষায় আসে না, যদিও জিনিসটা জেনে নাও যে কি হয়। এই যে ছবিটা এঁকে তোমাদের দেখালাম, কি আছে ছবিটায়? দুটো পাত থাকে, সিইউ এবং জেডএন, এবং লিকুইডে থাকে H2SO4। তার ফলে কি হয়? দুটো থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তাই তো? কিন্তু কি, এটা আস্তে আস্তে সময়ের সাথে কমতে থাকে। এর তড়িৎ প্রবাহ মাত্রা কত? 1.08 ভোল্ট প্রায়। এবং আস্তে আস্তে কি হয়, যত সময় বাড়তে থাকে এনার্জি, দুজনের এনার্জি তত কমতে থাকে। এদের উপর আস্তে আস্তে একটা লেয়ার পড়ে যায়, যে পাতগুলো আছে তাদের উপর একটা একটা লেয়ার পড়ে যায়, ঠিক আছে? তার ফলে কি হয়, তড়িৎ প্রবাহ মাত্রা যেটা সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং একটা সময় পর একবারেই বন্ধ হয়ে যায়। তার মূলত দুটো কারণ কি কি? এই স্থানীয় ক্রিয়া, ছদন ক্রিয়া, বুঝলে? স্থানীয় ক্রিয়া, ছদন ক্রিয়া, এই দুটো কি, ওদের উপর লেয়ার টেয়ার পড়ে যায়, এই বিষয়গুলো, এগুলো তোমাদের পরীক্ষায় আসে না, তাই এগুলোকে আর ডেসক্রিপশন করে বলছি না। তোমরা শুধু এই জিনিসটা মনে রাখবে, সরল ভোল্টীয় কোষের ত্রুটি হলো এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকে এনার্জি, মানে যেটা তড়িৎ প্রবাহ, এবং একটা সময় পর থেমে যায়। ঠিক করার উপায় যেগুলো কি, এগুলো হচ্ছে স্থানীয় ক্রিয়া, ছদন ক্রিয়া। কি হয়, একটু ওই যে পাতগুলো থাকে ওগুলো একটু ঘষাঘষি করে মেজে পরিষ্কার করে লাগানো যায়, কিন্তু কতক্ষণ হবে? তাও সেই একই জিনিস, কিছুক্ষণ চলবে আবার আস্তে আস্তে কমে যাবে। জিনিসটা কি, আসলে ভারত জানা তো একটু জোগাড়ু এলাকা, কি করে ওই যে পাতগুলো থাকে তাদের উপর একটা লেয়ার পড়ে যায়, বুঝলে তো? কিন্তু লেয়ার পড়লে কি হয়, ওরা কি করে ব্রাশে করে যদি বাড়িতেই ঘষে নেওয়া যায় ওটাকে আবার চালানো যায়। কিন্তু চালানো কি, সে আবার লেয়ার পড়বে, আবার যদি ঘষো আবার চলবে, ঝামেলাপূর্ণ, বুঝলেন? এরপরে পরবর্তী, তো আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে প্রাথমিক কোষের ব্যাপারটা। মানে প্রাথমিক কোষ ক ধরনের হয়? প্রাথমিক কোষকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ক ভাগে? দুভাগে। এক তরল বিশিষ্ট কোষ এবং দ্বিতরল বিশিষ্ট কোষ। করকম? একতরল বিশিষ্ট এবং দ্বিতরল বিশিষ্ট। কতটা মানিয়ে বুঝতে পারছো? একতরল বিশিষ্ট কোষে কি হবে, যেখানে একটাই তরল থাকবে, একটাই লিকুইড থাকবে। দ্বিতরল বিশিষ্ট কোষ মানে যেখানে দুটো তরল বা দুইয়ের বেশি তরল থাকতে পারে, যেগুলো মেশানি মানে মিশিয়ে, ওই লিকুইডগুলো মিশিয়ে তড়িৎ প্রবাহ বানানো হবে। প্রথম যেটা তোমাকে সরল ভোল্টীয় কোষের ছবিটা এঁকে বোঝালাম H2SO4, সেটা কি ছিল? একতরল বিশিষ্ট কোষ, বুঝলে তো? কিন্তু আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, বলবো যেগুলো এক্সপ্লেন করছি না কেন। এই যে প্রাথমিক কোষ বা গৌণ কোষ বা যে আমাদের তারপরে যেটা আসবে প্রমাণ কোষ, এই যে এই ভাগগুলো আছে, এই পার্টগুলো আছে, এদের ডেসক্রিপশনটা তোমাদের আউট অফ সিলেবাস, তাই আর ব্যাখ্যা করে তোমাদের সময় নষ্ট করছে না। জিনিসটা বুঝতে দিলাম কেমন হয়। প্রাথমিক কোষে কি, প্রাথমিক কোষ মানে বুঝতেই পারছো যে কেমন হয় জিনিসটা। ফার্স্ট যে কোষ মানে তৈরি হয়েছিল সেটা প্রাথমিক কোষ, এবং তার দুটো ভাগ, একতরল বিশিষ্ট এবং দ্বিতরল বিশিষ্ট। একতরলে একটা লিকুইড থাকে, দ্বিতরলে দুটো লিকুইড থাকে, ঠিক আছে? এবার যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয় কোষের বিষয়ে। লেড অ্যাসিড সঞ্চয় কোষ কার মধ্যে পড়ে? গৌণ কোষের মধ্যে, ঠিক আছে? আগে যেটা বলেছিলাম সরল ভোল্টীয় কোষ, সেটা কার মধ্যে পড়ে? প্রাথমিক কোষের মধ্যে। এবার তার দ্বিতীয় ভাই যে আসছে সে হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয় কোষ। কে না? গৌণ কোষ, ঠিক আছে? এই বিষয়ে কিছু যে জিনিস বলি, যে এই লেড অ্যাসিড সঞ্চয় কোষ যেটা আছে সেটা ডিসকভার্ড ইন 1859। তাহলে আমাদের যে লেড অ্যাসিড সঞ্চয় কোষ আছে সেটা আবিষ্কার হয়েছিল 1859 সালে। কার দ্বারা? গ্যাস্টন প্ল্যান্টি, ঠিক আছে? এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু মনে রাখবে, কাজে লাগবে। এই বিষয়ে যখন বলছি এগুলো জেনে রাখবে যে 1859 সালে এটা আবিষ্কার হয়েছিল, এবং কার দ্বারা? গ্যাস্টন প্ল্যান্টি, ঠিক আছে? এরপর এই বিষয়ে আর একটা কিছু জিনিস, যে পূর্ণ আহিত অবস্থায়। পূর্ণ আহিত অবস্থা মানে যখন তুমি ধরো ফোনটা তোমার 100% চার্জ আছে, তখন ওই ব্যাটারিটা কি? পূর্ণ আহিত অবস্থা, ফুলি চার্জ যখন, তাহলে ওই হবে ওই অবস্থায়, পূর্ণ আহিত অবস্থায় তড়িৎ চালক বল কত হয়? 2.2 ভোল্ট। কার? এই লেড অ্যাসিড সঞ্চয় কোষে। এই যে লেড অ্যাসিড সঞ্চয় কোষ যে আছে, সে যখন ফুলি চার্জ থাকে, 100% চার্জ যখন থাকে, তখন সে
তড়িৎচালক বল দিতে পারে কত 2.2 ভোল্ট। কিন্তু কিছুক্ষণ ব্যবহারের পর ধরো তুমি যে ফোনে ব্যাটারিটা মানে ফোনটা ইউজ করছো 100% চার্জ, তখন দেখতে পাচ্ছ যে 2.2 ভোল্ট সার্ভিস দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর ধরো দেখা গেলো যে যখন চার্জে এসে 90 কি 85 এরকম নেমে গেছে, মানে কিছুক্ষণ টাইম পর তখন এসে স্টেবল হয় কিসে 2 ভোল্টে। ফার্স্ট থাকে কত ফুলি চার্জ অবস্থায় 2.2 ভোল্ট, কিন্তু ব্যবহারে কিছুক্ষণ পরে চলে আসে 2 ভোল্টে এবং স্থায়ী হয় দীর্ঘ সময়ের জন্য। এই 2 ভোল্টে কিন্তু দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়। ফার্স্ট থাকে 2.2 ভোল্টে যখন ফুলি চার্জ হয়, আস্তে আস্তে ব্যবহারের পর চলে আসে মানে নেমে যায় 2 ভোল্টে এবং এটা স্থায়ী হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য। আর একটা এর সুবিধাজনক বিষয় কি, যে এর অভ্যন্তরীণ রোধ খুবই কম 0.02 ভোল্ট। এই যদি দেয় 2 ভোল্ট, সেখানে 0.02 ভোল্ট কাটা যাচ্ছে, মানে অভ্যন্তরীণ রোধে আটকে যাচ্ছে, মানে বুঝতে পারছো কতটা সাপ্লাই দিচ্ছে, একটা হিউজ নাম্বার সাপ্লাই এর থেকে পাচ্ছি পারি, কারণ এর অভ্যন্তরীণ রোধ খুব কম। ঠিক আছে, এবার এর স্ট্রাকচারটা এঁকে বোঝানো হবে। এবার তোমাদের যেটা বলছি, মানে যেটা বলবো বলেছিলাম যে লেড অ্যাসিড সঞ্চয় কোষের স্ট্রাকচারটা, ঠিক আছে, কেমন হয় জিনিসটা। জিনিসটা হয় ঠিক এরকম। এই যে লেড অ্যাসিড সঞ্চয় কোষ আছে তার ভেতরটা ঠিক এরকম, দুটো ভাবে এঁকে বুঝিয়েছি। কেমন হয়, এরকম একটা, এই যে নীল কালারের এটা দেখছো, এরকম একটা কাঁচের বক্স বা ব্যাকেলাইটের বক্স থাকে। ও ব্যাকেলাইটটা কি তোমরা থার্ড সেম দিচ্ছ তো, ফোর্থ সেমিস্টারে তোমাদের কেমিস্ট্রিতে থাকবে জিনিসটা, এক টাইপের ম্যাটেরিয়াল। এই গ্লাস বক্স অথবা ব্যাকেলাইট বক্সের এই স্ট্রাকচারটা হয়, ঠিক আছে। সেখানে কি হয়, এইভাবে চিলড্রেন টাইপের দু টাইপের পাত থাকে, ইন্টারসেকশন করে এইভাবে লাগানো থাকে, ঠিক আছে, বুঝছো? কি হয়, এই যে উপরে পাতটা থাকে এটা থাকে নেগেটিভ প্লেট এবং নিচে পাত যেটা থাকে সেটা হচ্ছে পজিটিভ প্লেট, এবং সেটাকে এইভাবে চিলড্রেন টাইপের খাঁজে খাঁজে লাগানো থাকে, ঠিক আছে। তার ভেতরে এরকম থাকে জিনিসটা, দুটো পাত দু টাইপের। এই যে পাতগুলো থাকে, এই যে জালিগুলো সেটা কিসের হয়, সিসার জালি, সিসার তার জালি, ঠিক আছে। এবং এর ভেতরে যে লিকুইডটা থাকে সেটা হচ্ছে লঘু H2SO4। এবং কি হয়, এই পাতগুলি কিন্তু নিরেট নয়। পাতগুলি তোমরা মনে করবে যে প্রাথমিক কোষ যেটা ছিল আমাদের সরল ভোল্টীয় কোষ, তার পাতের মতো একদম যে নিরেট পাত সেরকম নয়। এগুলো কিন্তু ভেতর থেকে ফাঁপা এবং খাঁজ কাটা থাকে। এবং এই খাঁজ কাটা জালির ভেতরে কি করা থাকে, জালিগুলির মধ্যে লিথার্জ যেটা P60 ও সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এর মিশ্রণ প্রস্তুত করা থাকে। এবং এই মিশ্রণটার একটা লেই বানানো হয়। লেই মানে কি, তোমরা যেটাকে বলো কি বলে ডো বানানোর জন্য যেমন একটা মানে মিক্সার বানাও, সেরকম এই লিথার্জ এবং সালফিউরিক অ্যাসিড একটা লেই বানানো হয়, দুটোকে মিক্স করে একটা লেই বানানো হয়। কেমন টাইপের, যেমন দেখবে তোমরা এমসিল আঠা যেমন যদি দেখে থাকো, দুটো মিক্স যিনি মানে যেটা প্রোডাক্টটা থাকে দুটোকে মিক্স করে একটা মানে লেই বানানো হয় এবং সেটাকে ব্যবহার করা হয়, লাগানো হয়, শক্ত হয়ে পড়ে সেই টাইপের একটা লেই বানানো হয়। এবং ওই লেইটি কি দ্বারা হয়, এই যে জালিটা থাকে এরকম যে জালিটা, এই জালির মধ্যে ওই লেই দ্বারা মাখিয়ে দেওয়া হয়, ওই জালির যে ফাঁকগুলো আছে খাঁজগুলো আছে সেখানে এই লেই দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। আর কিছু বলার আছে, হ্যাঁ, এই যে ভেতরে যে লিকুইডটা থাকে সেটা থাকে লঘু H2SO4, ঠিক আছে, লঘু সালফিউরিক অ্যাসিড এর ভেতরে থাকে। এর ফলে এই জিনিসটা কি হয়, তোমাদের যেটা প্রথমেই বললাম, ফুললি চার্জ অবস্থায় 2.2 ভোল্ট চার্জ দেয়, মানে তড়িৎ প্রবাহ দেয়, এবং কিছুক্ষণ ব্যবহারের পর স্থায়ীভাবে 2 ভোল্ট চার্জ দিতে থাকে, ঠিক আছে। আর এর অভ্যন্তরীণ রোধ খুবই কম 0.02 ভোল্ট, তাই এর থেকে খুব মানে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, ঠিক আছে। তো আরেকটা জিনিস তোমাদের যেটা বলার আছে সেটা হচ্ছে, আমাদের যে লেড অ্যাসিড সঞ্চয় কোষের যে জালিগুলো, সেগুলো কোনো কোনো তড়িৎদ্বারে কি হয়, ফাঁকগুলি মানে যেটা ধনাত্মক তড়িৎদ্বারে, কিন্তু ঋণাত্মকে নয়, শুধুমাত্র এই ধনাত্মক কিছু 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 সব নয়, কিছু কিছু তড়িৎদ্বারে এই ধনাত্মক তড়িৎদ্বারে যে ফাঁকগুলি আছে সেগুলো রেড লেড মানে Pb3O4 এবং H2SO4 এর লেই দ্বারা পূর্ণ থাকে। ওটা কি থাকতো, যেটা লিথার্জ এবং H2SO4 এর লেই দ্বারা পূর্ণ থাকতো। কিন্তু কিছু কিছু মানে তড়িৎদ্বার আছে, মানে কিছু কিছু লেড অ্যাসিড সঞ্চয় কোষ আছে যার শুধুমাত্র এই ধনাত্মক পার্টটাতে কি হয়, রেড লেড মানে ওই Pb3O4 এবং H2SO4 এর লেই দ্বারা পূর্ণ করা থাকে, ঠিক আছে। আর কি, যে H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব সাধারণত 1.25 হয়ে থাকে। জিনিসগুলো মাথায় থাকবে যে কি, কিছু কিছু মানে সবের নয়, এই জিনিসটা একটা মাথায় রাখবে যে কিছু কিছু সব নয়, কিছু কিছু তড়িৎদ্বার মানে কিসের তড়িৎদ্বার, লেড অ্যাসিড সঞ্চয় কোষের তড়িৎদ্বারে, কোন তড়িৎদ্বারে, ধনাত্মক তড়িৎদ্বারে কি হয়, রেড লেড বা Pb3O4 এবং H2SO4 এর লেই দ্বারা পূর্ণ থাকে। এবং H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব কত, সাধারণত 1.25 হয়ে থাকে, ঠিক আছে। এবার তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে গৌণ কোষের সামর্থ্য বা ক্ষমতা, ঠিক আছে। নর্মালি তোমার নিজস্ব সামর্থ্য বা ক্ষমতা কি, কি বলবে তুমি? বা ধরো যদি বলা হয়, জিজ্ঞেস করা হয় যে ইন্ডিয়ার সামর্থ্য বা ক্ষমতা কেমন, মিসাইল পাওয়ার, আর্মি ফোর্স, এসবই বলবে যে সে কতটা কাজ করতে পারে, তাই তো। একটা সাধারণ একটা লেবার বা একটা সাধারণ শ্রমিকের মানে ক্ষমতা বা সামর্থ্য কেমন বলো তোমরা? যে ধরো সে বলতে পারবে, যখন দেখবে কোনো লেবার বা ইয়ে যায় তখন কি বলে, আমি সারা দিনে এত ঘন্টা আমি কাজ করতে পারবো। বা ধরো যখন কোনো তুমি ইন্টারভিউ দিতে দেবে তখন
বলবে যে আমি সারাদিনে এতটা সময় আমি কোম্পানিকে দিতে পারবো, সেটা হচ্ছে তোমার সামর্থ্য বা তোমার ক্ষমতা। সেরকমই গৌণ কোষের সামর্থ্য বা ক্ষমতা কি? গৌণ কোষের সামর্থ্য ক্ষমতা হলো গৌণ কোষ যখন পূর্ণ আহিত অবস্থায় থাকে, পূর্ণ আহিত অবস্থা মানে 100% চার্জ। ধরো তোমার ফোনে ব্যাটারি 100% চার্জ হয়ে গেল, তাহলে সেই পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণভাবে ক্ষরিত অবস্থায় পৌঁছতে যে পরিমাণ তড়িতাধান বহির্বর্তনীতে পাঠায় তাকে সামর্থ্য বা ক্ষমতা বলে। অর্থাৎ ব্যাখ্যা, তাই তো বলছি, গৌণ কোষ ধরো তোমাদের ফোনের ব্যাটারিটাকে ধরে নাও, বা ধরো তোমাদের ব্লুটুথ হেডসেট, নেক ব্যান্ড, ইয়ারবাড যা যা আছে সেগুলো ফুল চার্জ করলে 100% চার্জ হয়ে যায়। নিলে কানে দেয়, গান শুনতে লাগলে সারাদিন বা সিনেমা দেখতে লাগলে সারাদিন, দেখা গেল কিছুক্ষণ পর ব্যাটারি লো করতে করতে একবারে ডেড হয়ে গেল। বা তোমার ফোনে যেটা একটা মানে ওয়ার্নিং আছে যে ব্যাটারি লো, চার্জিং, সেরকম হতে হতে দেখতে পেলে একদম 0% হয়ে গেল, দিয়ে একবারে ফোনটা সুইচ অফ হয়ে গেল, ব্যাটারি ডেড হয়ে গেল। তখন কি হয়? তোমরা কি বলো যে ধরো যে আমার ফোনে ব্যাটারি 5000 mAh, কেউ বলো 6000 mAh, 6.5, 7000 mAh, কি হিসেবে বলো যে সেই ব্যাটারিটা কতটা ক্ষমতা ধরে রাখতে পারে এবং কতটা সাপ্লাই দেয়, তাই তো? তুমি হয়তো দেখলে যে তোমার ফোনের কোম্পানি তোমাকে বললো যে আমাদের ব্যাটারি হচ্ছে 7000 mAh, কিন্তু তুমি ফুল চার্জ দেওয়ার পর দেখলে যে 2 ঘন্টার মধ্যে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি সেটা আদৌ 7000 mAh বটে? নয়। কিভাবে বুঝবে যে তোমার ফোনের ব্যাটারিটা তোমার ডিসপ্লেটাকে কত টাইম ধরে কতটা চার্জ সে দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে? সেটাই তার সামর্থ্য বা ক্ষমতা। সেটাই গৌণ কোষের সামর্থ্য বা ক্ষমতা কি? গৌণ কোষ পূর্ণ আহিত অবস্থা থেকে 100% চার্জ থেকে একদম 0% চার্জ হওয়া অব্দি তড়িতাধান কতটা, যে পরিমাণ তড়িতাধান সে বহির্বর্তনীতে পাঠায়। ফোনের ব্যাটারি বহির্বর্তনীতে কিভাবে পাঠায়? ফোনের ডিসপ্লেকে, বুঝলে? সেই বহির্বর্তনীতে পাঠায়, তাকেই সামর্থ্য বা ক্ষমতা বলে। এর একক কি? অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার। ঠিক আছে? তাহলে গৌণ কোষের সামর্থ্য বা ক্ষমতার একক কি? যদি একক ধরা হয় অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার। এটা কি যদি একটু ভাঙবো কি হবে? 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 আওয়ার, তাই তো? সমান সমান 1 অ্যাম্পিয়ার ইন্টু 3600 কি সেকেন্ড, তাই তো? তার মানে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড করলে কি পাচ্ছ তোমরা? 1 অ্যাম্পিয়ার ইন্টু মানে আওয়ার ইজ ইকুয়াল টু 3600 কি কুলম। তোমাদের এটা পরে কাজে লাগবে, এটা এরকম ড্রাইভ করে রেখে দিও, ঠিক আছে? তাহলে 1 অ্যাম্পিয়ার ঘন্টা বলতে তোমরা কি বোঝো? 3600 কুলম, ঠিক আছে? এবার গৌণ কোষের কর্মদক্ষতা বের করার সূত্রটা কি? যখন ধরো তোমাদের পরীক্ষায় ম্যাথটা দেওয়া হবে তখন কি করবে? তার সূত্রটা হচ্ছে এটা: তড়িৎ ক্ষরণের সময় প্রাপ্ত শক্তি বাই আহিতকরণের সময় প্রাপ্ত শক্তি, প্রদত্ত শক্তি। মানে তড়িৎ ক্ষরণের সময় প্রাপ্ত শক্তি, তড়িৎ যখন সে ক্ষরণ করছে সেই টাইমে যে এনার্জি সে গেইন করছে সেটা, বাই আহিতকরণের সময় যখন তুমি তাকে চার্জ দিচ্ছ, ব্যাটারিটাকে যখন তুমি চার্জ দিচ্ছ সেই সময় যে পরিমাণ মানে প্রদত্ত শক্তি তুমি দিচ্ছ সেটা। এটা কি দুটো মানে ডেটাই দেওয়া থাকবে কোশ্চেনে। এটা ধরো এরকমও থাকতে পারে যে কোনো কোষে দক্ষতাটা দেওয়া রইলো, দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া রইলো, একটা বাদ দেওয়া রইলো, তখন এইভাবে সূত্র করে তোমরা বার করে নেবে। এই সূত্রটা কাজে লাগবে, তোমরা স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো, ঠিক আছে? তো এবার যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে প্রাথমিক ও গৌণ কোষের মধ্যে পার্থক্যগুলো। প্রাথমিক কোষের ডেসক্রিপশন দিলাম, গৌণ কোষের ডেসক্রিপশন দিলাম। এবার তাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে পার্থক্যটা, তাই তো? সহজ ভাষায় ছোট করে লিখে দিয়েছি যাতে তোমাদের মনে রাখতেও সুবিধা হয়, বইয়ের মতো কঠিন ভাষা করিনি। চলো বলা যাক প্রথম পার্থক্য যেটা ধরেছি। আর হ্যাঁ, তোমাদের যেটা বলার জিনিস আগেও বলেছি এখনো বলছি, পার্থক্য যখন তোমরা লিখবে, হ্যাঁ, তোমাদের যেহেতু এমসিকিউ হবে, এটা পরের জন্য জেনে রাখ, পরের সেমিস্টারের জন্য, তাই তো? শোনো, পার্থক্য যখন লিখবে অনেকে কি করো, পার্থক্য লিখে এটাকে বক্স করে দাও, এই একটা এই একটা। অনেকে কি করো, আন্ডারলাইন করো। অনেকে কি করো, গোটাটাকে একটা ছক কেটে নাও। অনেকে কি করো, এই যে এক একটা লাইন লিখছো এই এক একটা নিচে দাগ দিয়ে দাও, তাই তো? এগুলো কিচ্ছু করবে না। নর্মাল কার কার পার্থক্য সেটা, হেডলাইনে একটা দেবে যে পার্থক্য হচ্ছে সেটা, এবং নিচে পয়েন্ট গুলো। আর একটা জিনিস তোমরা করতে পারো, সাইডে একটা আলাদা বক্স করতে পারো এবং কোন কোন টপিকে পার্থক্য করছো সেগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো। আমার এখানে জায়গা কুলবে না বলে এভাবে লিখলাম, তোমরা চাইলে ওটা করতে পারো বা এরকম করলেও হবে। ফার্স্ট টপিক যেটা তুলে ধরেছি মানে পার্থক্য হিসেবে, প্রাথমিক কোষে, প্রাথমিক কোষ কি করে? রাসায়নিক শক্তি সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। কি হয়? প্রাথমিক কোষ যেটা বুঝেছিলাম, বক্সের মধ্যে দুটো পাত দিয়ে রাসায়নিক শক্তি নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, ডাইরেক্ট তড়িৎ শক্তি করছে।
কিন্তু আমাদের যে গৌণ কোষ আছে সে কি করে, প্রথমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কি হয়, আবদ্ধ হয়। তুমি ফোনটাকে নিয়ে প্লাগে গুঁজে দিলে চার্জের সঙ্গে, সেখান থেকে তড়িৎ শক্তিটা এসে তোমার ফোনের মধ্যে আবদ্ধ হলো রাসায়নিক শক্তিতে, ফোনের ভেতরে মানে ব্যাটারি রাসায়নিক শক্তিতে আবদ্ধ হলো, এবং এরপর ওই রাসায়নিক শক্তির বিনিময়ে তড়িৎ শক্তি পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট, প্রাথমিক কোষে কি অভ্যন্তরীণ রোধ খুব বেশি, তাই প্রবল তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। অভ্যন্তরীণ রোধ বোঝাচ্ছি ব্যাখ্যা দিয়ে, জিনিসটা বুঝে নাও যে অভ্যন্তরীণ রোধ বেশি, তাই এর তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। আর এর অভ্যন্তরীণ রোধ খুব কম, তাই এর তড়িৎ প্রবাহ পাওয়া যায়, মানে প্রবল তড়িৎ প্রবাহ দিতে পারে। কত দিতে পারে, এর ভোল্ট থাকে কত 2 ভোল্ট, এবং অভ্যন্তরীণ রোধ কত 0.02 ভোল্ট। এবার অভ্যন্তরীণ রোধ জিনিসটা কি, ধরো মজা করে বলছি, কেউ সিরিয়াসলি নিয়ে নাও না, কারো যদি নামে চলে যায়। ধরো তুমি ছেলে হও মেয়ে হও, তুমি যদি মেয়ে হও তোমার বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে, তুমি যদি ছেলে হও তোমার বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে একটা রুমে পড়ছো। ধরো তোমার বাড়িতে বা টিউশনের কোনো একটা রুমে পড়ছো, স্যারটার এখনো আসেনি। ঠিক আছে, এবার দুজনে ভালো ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ধরতে পারো। হঠাৎ কি দেখা গেল যে গুন্ডা চলে এলো। তুমি জানো যে বাইরে ক্লাসে মানে পাশে ক্লাসটাতে বা পাশে রুমটাতে অন্য স্যার বা টিচাররা পড়াচ্ছেন বা অন্যান্য ছেলেরা টেলেরা আছে, তারা তুমি যদি চেঁচিয়ে দাও বা ডেকে দাও, তারা হেল্প করতে তোমার জন্য আসবে। দেখা গেল যে গুন্ডারা এদিক থেকে ঢুকছে তোমাকে মারার জন্য, তাই তো? তুমি এবার চেঁচাবে ফার্স্ট, হ্যাঁ তোমার যদি বডি থাকে তুমি অবশ্যই মারপিট করতে যাবে। দেখা গেল যে অনেকজন আছে একসাথে, অবশ্যই তুমি পারবে না। ফার্স্টই তুমি যেটা করবে, চেঁচিয়ে লোক ডেকার চেষ্টা করবে, তাই তো? দেখা গেল তোমার পাশে যে আছে, তোমার ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যেই বলো, বন্ধু বা বান্ধবী, সে কি করছে, ঘুরিয়ে তোমার গলাটা টিপে ধরছে। বুঝলে কিছু? বুঝলে না। এই যে তোমার পাশে ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড যে আছে, সে তোমার নিজেরই লোক, কিন্তু কি করছে, তোমার গলাটা টিপে ধরছে যাতে তোমার গলার আওয়াজটা বেরিয়ে বাইরে অব্দি না যায়। কি করছে, তোমারই ক্ষতি করছে। ধরো এবার সেটাই সেই জিনিসটা, মানে এই যে পাশে তোমার বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড আছে, এ হচ্ছে তোমার নিজস্ব অভ্যন্তরীণ রোধ। বুঝলে? এবার দেখা যায় যে কম আর বেশি এবার কিভাবে বোঝাবে, ধরো তুমি হচ্ছে একদম জিম টিম যাওয়া হাট্টা কাট্টা লোক, ঠিক আছে? তোমার পাশে যে আছে, ধরো তুমি জিম টিম যাওয়া একটা হাট্টা কাট্টা মেয়ে, তোমার পাশে যে আছে সে হচ্ছে একটা দোয়েল পাখির মতো ছোট বড় একটা মানে তোমার বন্ধু, কিন্তু দোয়েল পাখি মানে কারণ মেনশন হয়ে গেলে মানে রাগ করো না। ধরো দেখা গেলো যে দোয়েল পাখির মতো একটা ছোটখাটো মেয়ে, ঠিক আছে, সরু একদম পাতলা রোগা টোগা মেয়ে, কেউ পার্সোনালি নিয়ে নাও না, আমি এমনি বোঝানোর জন্য বলছি। সে যদি তোমার গলা টিপে ধরতে আসে, কি হবে, তুমি তাকে ছাড়িয়ে নেবে বা খুব প্রেসার কম পড়বে, সে তার ক্ষেত্রে কি হচ্ছে অভ্যন্তরীণ রোধটা খুব কম। কিন্তু ধরো যে আমি একজন একটা দোয়েল পাখির মতো একটা ছেলে বা দোয়েল পাখির মতো একটা মেয়ে, এবার যে আমার পাশে আছে সে হচ্ছে একটা হাট্টা কাট্টা ষাঁড়ের মতো একটা বন্ধু বা বান্ধবী যেই হোক, সে যদি আমার গলা টিপে ধরে, আমি না তো তাকে ছাড়াতে পারবো, আর তার গলার প্রেসারে আমার গলা ওইখানে আমি দম বন্ধ হয়ে মরে যাবো, গুন্ডাদের মারতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, অভ্যন্তরীণ রোধ অনেক বেশি, তার ফলে আমার যে এনার্জিটা, আমার সাফিসিয়েন্ট এনার্জিটা আমি বাইরে বেরোবে না। সেই জিনিসটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। যার কম হবে তার প্রবল, সরি যার বেশি, সে প্রবল তড়িৎ প্রবাহ দিতে পারবে না। যদি ধরো যে হাট্টা কাট্টা একটা ষাঁড়ের মতো কেউ এসে আমার গলা টিপে ধরে, আমি অবশ্যই চেঁচিয়ে বলতে পারবো না, আমার এনার্জিটা বেরোতে পারবে না, তড়িৎ প্রবাহ বেরোতে পারবে না। কিন্তু দেখা গেলো যে একটা দোয়েল পাখির মতো একটা বাচ্চা মেয়ে বা একটা বাচ্চা ছেলে, সে যদি আমার গলা টিপে ধরতে আসে, আমি তাকে অবশ্যই সহজে ছাড়িয়ে নেবো, তাই তো? এবং চেঁচিয়ে লোক ডেকে নেবো। সেই ক্ষেত্রে কি হবে, অভ্যন্তরীণ রোধ খুব কম হওয়ায় প্রবল তড়িৎ প্রবাহ দিতে পারে। এবারে গৌণ কোষ, গৌণ কোষের অভ্যন্তরীণ রোধ কত 0.02 ভোল্ট, সে দিতে পারে মানে নিজস্ব মানে তড়িৎ প্রবাহ দিতে পারে কত, ফুলি চার্জ অবস্থায় 2.2 ভোল্ট, এবং কিছুক্ষণ পর সেটা 2 ভোল্টে গিয়ে স্টেবল হয়ে যায়। ঠিক আছে, এবার নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক কোষের উপাদানগুলি নিষ্ক্রিয় হয়ে গেলে আবার নতুন উপাদান ব্যবহার করতে হয়। তোমাদের যেটা বলেছিলাম মনে আছে, ওই যে দুটো পাতগুলো থাকে জেডেন এবং সিউর, তার উপর একটা করে আস্তরণ পড়ে যায়, সেগুলোর এরপর ইউজ করার অনেক আমাদের যুগাড়ু মেথড আছে, ছদন ক্রিয়া, স্থানীয় ক্রিয়া, যেগুলো ঘষে মেজে ব্রাশে করে ঘষে দিলে ওপরে আস্তরণটা উঠে গেল, আবার ওটাকে ইউজ করলে, কিন্তু কতবার করবে, একটা টাইম পর ওটা ইউজলেস হয়ে যাবে। আমরা ভারতীয় মানে ভারতীয় বারবার বলা উচিত নয় যদিও, কিন্তু আমরা যেহেতু যুগাড়ু মানুষ, তাই আমরা ওভাবে ঘষে মেজে কয়েকবার ব্যবহার করে নিতে পারি, কিন্তু কবার করবো, আবার প্লেট লাগাবে, আবার কিছুক্ষণ পর দেখলে যে বন্ধ হয়ে গেলো, আবার 5-10 মিনিট পর বন্ধ হয়ে গেলো, ঘষে আবার মাজলে আবার লাগালে, তোমার সময়ও ব্যয় যাবে এবং তোমার খাটনিও হবে, তাই তো? সেই জন্য এটা কি, উপাদানগুলো নিষ্ক্রিয় হয়ে গেলে কি করে সাধারণত যে উপাদানগুলো আছে সেগুলোকে ফেলে দেয় এবং নতুন উপাদান লাগায়। নতুন উপাদান মানে নতুন প্লেট, সিইউ এবং জেটেনে, ঠিক আছে? তার ফলে কি হয়, আবার প্রথমের মতো তড়িৎ উৎপাদন পাওয়া যায়, কিন্তু সেটাও মানে যে স্টেবল তা নয়, কিছুক্ষণ পর আবার সেটাও কমে যায়। এই ক্ষেত্রে কি হয়, গৌণ কোষের ক্ষেত্রে নতুন উপাদান না দিয়ে পুনরায় চার্জ দিয়ে পুনরায় ব্যবহার করা যায়,
তুমি যে ফোনে ব্যাটারিটা আজকে ধরো কিনছো, সেটা কি খারাপ হবে না? হ্যাঁ খারাপ হবে, সেটা আলাদা কথা। কিন্তু আজকে তুমি যে ফুল চার্জ দিলে, মানে ফুল চার্জ আছে এখন, ব্যবহার করলে 0% চার্জ হলো, ব্যাটারিটা কি খুলে ফেলে দিতে হয় বা খুলে কি ঘষে মাজে এসব কিছু করতে হয়? করতে হয় না। কি করো, ডাইরেক্ট গিয়ে ফোনের টাইপ সি পিন গুঁজে দিলে, চার্জ হয়ে গেল ফুল চার্জ, আবার ইউজ করলে। কি হয় এটা, তোমাকে ফোনের যে মানে ওই যে ব্যাটারির উপাদানগুলো সেগুলো বারবার তোমাকে পরিবর্তন করতে হয় না, বা তার উপর তোমার খাটাখাটনি হয় না। ডাইরেক্ট একবার করে চার্জ দিয়ে দিলে, আবার ব্যবহার করলে, আবার চার্জ শেষ হলো, আবার চার্জ দিলে, আবার ব্যবহার করলে, আবার শেষ হলো, চার্জ দিলে, ব্যবহার করলে, তাই তো? তাহলে এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আর লাস্ট টপিক যেটা, এগুলো দেখবো তোমাদের মনে রাখার জন্য সহজ, সেই হিসেবে আমি বানিয়ে রেখেছি যে প্রাথমিক কোর্সে কি হয়, ব্যবহার হচ্ছে ব্যয় বাহুল্য। একটা করে প্লেট কিনলে, ওই লিকুইড কিনলে H2SO4 এর, ব্যবহার করলে কিছুটা কারেন্ট দিল, শেষ হয়ে গেল, আবার প্লেট ফেলে দিলে, লিকুইড ফেলে দিলে, আবার নতুন করে ডাললে, কি হবে জিনিসটা, ব্যয় বাহুল্য, অনেক টাকা খরচা। কিন্তু গৌণ কোষের ক্ষেত্রে কি, ব্যবহারে খরচা অনেকটা কম। অনেকটা কম মানে একবারই কম তা নয়, তুমি যদি একটা ব্যাটারি কিনতে যাও, ভালো ব্যাটারি, কম করে 1000 টাকার মতো লেগে যাবে। কিন্তু সেটা কি তোমার একবার লাগবে, তোমার মোটামুটি যদি ভালো করে ইউজ করো, আমার যেমন পার্সোনাল ফোনটা 5 বছর হয়ে গেল, এখন ব্যাটারি কিছু চেঞ্জই করতে হয়, তাই তো? তোমার ইউজের উপর সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি তুমি ধরো একবার মানে চেঞ্জ করলে, একবার ব্যাটারি চেঞ্জ লাগালে, সেটা দীর্ঘ সময় ধরে চলবে। কিভাবে, ওই চার্জ দিলে, চার্জ নিলে, মানে চার্জ দিলে ইউজ করলে, চার্জ দিলে ইউজ করলে, সেইভাবে। এবার হ্যাঁ, চার্জে কি খরচা হবে না, এই তুলনায় খুবই নগণ্য চার্জের খরচাটা, বুঝলে? সেইভাবে তাহলে এই জিনিসগুলো যেগুলো দেখালাম, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা দেখে নিতে পারো, ঠিক আছে? আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই হিসাবেই আমি তোমাদের নোটসের মতো বানিয়ে গেছি। তোমরা চাইলে নোটসের মতো লিখে নিতে পারো বা স্ক্রিনশট হিসাবে দেখে নিতে পারো, তোমাদের ব্যাপার। তো এবার যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে প্রমাণ কোষ। 3টে ভাই বলেছিলাম, সব থেকে ছোট ভাই চলে এলো কে, প্রমাণ কোষ, ঠিক আছে? এই বিষয়ে কিছু বলার আছে যে কোনো কোষের মানে আমাদের যে বডি কোষ সেটা না, তড়িৎ কোষ। কোনো কোষে মানে তড়িৎ কোষে তড়িৎ চালক বলের মান সর্বদা স্থির থাকবে, ঠিক আছে? কি থাকবে, তড়িৎ চালক বলের মান সর্বদা যদি স্থির থাকে, এবং যাকে তড়িৎ চালক বলের মানক হিসেবে ব্যবহার করা হয়, তাকে আমরা কি বলতে পারি, প্রমাণ কোষ। কি হয় জিনিসটা, প্রমাণ কোষের এই একটাই বৈশিষ্ট্য যে এর তড়িৎচালক বল সর্বদা স্থির থাকে, এবং এই যে স্থির থাকে সে মানে বুঝতেই পারছো, কোনো জিনিস যদি একদম ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে, তাকে আমরা কি হিসেবে ধরতে পারি, অন্য কোনো মানে ওই টাইপের অন্য কোনো জিনিসের মানক হিসেবে আমরা ধরতে পারি, ওইটা দিয়ে অন্য কিছু মাপতে পারি, তাই তো? যেমন ধরো তুমি যদি জানো যে এটা ফিক্স হাইট হচ্ছে 15 সেমি, যদি ধরে নাও, মানে আদৌ নয়, 10 সেমির মতো হবে আন্দাজ মতো, যদি ধরে নাও যে এটা ফিক্স হচ্ছে 15 সেমি, একদম তুমি জানো যে এটা কনস্ট্যান্ট, এটা গড়ি দিলেও কমবে না, মানে কিছুতেই ভাঙবে না, কমবে না, যাবে না, কিছুতেই না, তাহলে তুমি কি করবে, এটা হিসেবে তুমি এটা মাপতে পারো যে বোর্ডটার সাইজ কত, বা কোনো কিছু লেন্থ মাপতে পারো, তাই তো? এটাকে তুমি তখন মানক হিসেবে ধরবে। সেই রকমই প্রমাণ কোষ জিনিসটা কি, প্রমাণ কোষ হলো এমন একটা কোষ যার তড়িৎচালক বলের মান সর্বদা স্থির, এবং এর স্থির থাকার কারণে একে তড়িৎচালক বলের মানক হিসেবে ব্যবহার করা যায়। একে আমরা কি বলি, প্রমাণ কোষ। কিন্তু আরেকটা জিনিস মনে রাখার বিষয়, সেটা হচ্ছে এই কোষ থেকে বেশি প্রবাহ মাত্রা নেওয়া যায় না, ঠিক আছে? এই তড়িৎচালক বলের মান স্থির থাকে, কিন্তু এর থেকে বেশি পরিমাণ প্রবাহ মাত্রা আমরা পেতে পারি না। পরের জিনিসটা, এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রমাণ কোষের ভাগ। প্রমাণ কোষ কত ধরনের হয়, মোটামুটি আমাদের ধরে নেওয়া হয় প্রমাণ কোষ 2 ধরনের, ঠিক আছে? কি কি, ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ এবং ল্যাটিমার ক্লক কোষ, ঠিক আছে? কিন্তু তোমাদের যে বই, তোমাদের যে WBCSC সিলেবাসটা, সেখানে শুধুমাত্র এই ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই আমরা এই জিনিসটা যেটা আছে ল্যাটিমার ক্লক কোষ, এটাকে স্কিপ করব, শুধুমাত্র এটা আলোচনার বিষয় হিসেবে থাকবে, ঠিক আছে? চলো পরবর্তী। তো এবার তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে আমাদের প্রমাণ কোষ ও প্রাথমিক কোষের মধ্যে পার্থক্যগুলো, ঠিক আছে? পার্থক্য আমরা প্রথম পয়েন্ট কি ধরে নিয়েছি, যে প্রমাণ কোষের সময় এবং তাপমাত্রার সাথে তড়িৎচালক বল কি থাকে, আনচেঞ্জ থাকে, মানে অপরিবর্তনশীল থাকে। প্রমাণ কোষ আমি কি বলেছিলাম, যার তড়িৎচালক বল অলওয়েজ কনস্ট্যান্ট, একদম স্থির, এটাই হচ্ছে প্রমাণ কোষের বিশেষত্ব। কিন্তু প্রাথমিক কোষে তো সেটা হবে না, কি হয়, সময় এবং তাপমাত্রার সাথে তড়িৎচালক বল পরিবর্তনশীল হয়, ঠিক আছে? এবার নেক্সট, প্রমাণ কোষের কি কি নেই, ছদন ত্রুটি ও স্থানীয় ক্রিয়া নাই। সেটা কার আছে, আমাদের প্রাথমিক কোষে কি আছে, ছদন ত্রুটি ও স্থানীয় ক্রিয়া। সেই যেটা বলেছিলাম পাতগুলোর আস্তরণ পড়ে যায়, ঘষে মেজে পরিষ্কার করা, ওই টপিকটা কার আছে, আমাদের প্রাথমিক কোষে। কার নেই, প্রমাণ কোষে, ঠিক আছে? সহজ পার্থক্যগুলো। এবং এই কোষ মানে আমাদের প্রমাণ কোষ তড়িৎ প্রবাহ সরবরাহ করতে ব্যবহৃত হয় না। তোমাদের প্রমাণ কোষে যখন ডেফিনেশনটা দিলাম লাস্টে, যেটা বলেছিলাম হাইলাইট করে, কি হয়, যে আমাদের প্রমাণ কোষ কিন্তু তড়িৎ প্রবাহ সরবরাহ করতে ব্যবহৃত হয় না, এর থেকে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। কিন্তু আমাদের যে প্রাথমিক কোষ আছে,
এর থেকে কি হয়, এই কোষ তড়িৎ প্রবাহ সরবরাহ করতে ব্যবহৃত হয়। কারণ কি, এটাই ফার্স্ট আমাদের কি বলে ওটাকে ব্যাটারি হিসেবে ব্যবহৃত হয়েছিল, প্রথম আবিষ্কৃত হয়েছিল এটা, এবং এখান থেকেই আমরা তড়িৎ প্রবাহ সরবরাহ মানে ব্যাটারি হিসেবে একে কাজে লাগিয়েছিলাম। ওটা আমাদের কি, এই প্রমাণ কোষ আমাদের কি কাজে লাগে, তড়িৎচালক বলের মানক হিসেবে আমরা ব্যবহৃত করি। এর থেকে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ নিতে পারি না। এর থেকে তুমি ধরো যে যদি ভাবো যে আমরা এর থেকে কারেন্ট নিয়ে লাইট জ্বালাতে পারবো, কিছু পারবো, সেটা কিন্তু এর থেকে হবে না। এর থেকে আমরা তড়িৎ প্রবাহ মানে কনস্ট্যান্ট ভাবে পেতে পারি না। মানে তড়িৎচালক বল কনস্ট্যান্ট, কিন্তু এর থেকে আমরা তড়িৎ প্রবাহ পেতে পারি না। সেটা কার থেকে পারি, প্রাথমিক থেকে এবং গৌণ কোষ থেকে। ঠিক আছে, পরবর্তী এবার তোমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের তড়িৎচালক বল। ঠিক আছে, তো তড়িৎচালক বল জিনিসটা কি, যে প্রভাবে তড়িৎ প্রবাহ মাত্রা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় তাকে আমরা বলি তড়িৎচালক বল। ঠিক আছে, কি বলে, যে প্রভাবে, যে ফোর্সের কারণে যে প্রভাবে তড়িৎ প্রবাহ মাত্রা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় তাকে তড়িৎচালক বল বলে। ঠিক আছে, মনে থাকবে, নিম্ন বিভব মানে নিচে, মানে মাইনাস পয়েন্ট থেকে, মানে যেখানে মাইনাস হয়ে আছে কোষে, সেখান থেকে প্লাসে যায়, সেটাকে আমরা বলি তড়িৎচালক বল। ঠিক আছে, এর একক কি, এর একক হলো কার্যের একক বাই তড়িৎ-আধানের একক। কার্যের এককটা কি, জুল, তড়িৎ-আধানের একক কুলম্ব, জুল বাই কুলম্ব ইকুয়ালস টু ভোল্ট। তাহলে তড়িৎচালক বলের একক কি, ভোল্ট, মনে থাকবে। আর তড়িৎচালক বল সমান, সূত্রটা মনে রাখবে, পরীক্ষা কাজে লাগবে, সম্পাদিত কার্যের পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ-আধান। সম্পাদিত কার্যের পরিমাণ মানে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একক থেকে কি, কার্যের একক বাই তড়িৎ-আধানের একক। সেরকমই তড়িৎচালক বলের মানটা কি হবে, মানে সূত্রটা কি হবে বার করার জন্য, সম্পাদিত কার্যের পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ-আধান। মানে বুঝতেই পারছো, সম্পাদিত কার্য, যে কার্যটা ওই ফিল্ডের দ্বারা হচ্ছে, যে পরিমাণ কার্য সেটা সম্পাদিত মানে সম্পন্ন করছে তার পরিমাণ, এবং যে পরিমাণ তড়িৎ-আধান, যে পরিমাণ আধানগুলো কুলম্বে, যে আধানগুলো সেখানে পরিবর্তন মানে যাচ্ছে, যে পরিমাণ আধান প্রয়োজন হচ্ছে তার পরিমাণ, এই দুটোর অনুপাতটা মানে ডিভিশনটাই হচ্ছে তড়িৎচালক বল। এবার তোমাদের এক্সামে কেমন দেওয়া থাকবে, তড়িৎচালক বল দেওয়া থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, অন্য মানটা বার করতে হবে, বা হয়তো দেখা যাবে এই দুটো দেওয়া থাকবে, তড়িৎচালক বল বার করতে হবে, বা যে কোনো এটার মধ্যে একটা দেওয়া থাকবে, তড়িৎচালক বল দেওয়া থাকবে, অন্যটা বার করতে হবে, সেটা। ঠিক আছে, চলো পরবর্তী। এবার তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে আমাদের তড়িৎচালক বলের একটা ছোট বিষয়, ছোট একটা ধারণা। আমরা সবসময় কি মনে করি, মানে তড়িৎচালক বল লেখা আছে মানে আমরা কি মনে করছি, জিনিসটা একটা বলের কনসেপ্ট, মানে একটা ফোর্সের কনসেপ্ট, তাই তো? কিন্তু এই কথাটা ভুল, ঠিক না। ভুল মানে কি তুমি পড়বে না তা নয়, বইতে লেখা আছে তুমি এটাই পড়বে। আমি কিন্তু একটু ব্যাখ্যা দিয়েছি যে জিনিসটা কেন ভুল। আসলে ব্যাপারটা হচ্ছে যে তড়িৎচালক বল যেটা, এই কথাটা কিন্তু ঠিক নয়, কারণ এটি একটি বল নয়। স্বাভাবিক বিষয়, তোমাদের ধারণা কি আসবে, তড়িৎচালক বল মানে তড়িতে কিছু একটা বল নিয়ে কনসেপ্ট হবে। বাস্তবে কিন্তু এটা বল নয়। ঠিক আছে, কি, বাস্তবে এটি একটি বিভব বা শক্তি বা আধান। বলবো এটা আবার কি জিনিস, লেখা আছে তড়িৎচালক বল, কিন্তু বলছি যে বিভব বা শক্তি বা আধান। ব্যাপারটা কি, ব্যাপারটা বলছি। ধরো তুমি কোনো একটা ব্যাটারি কিনলে, বাজারে ব্যাটারি একটা কিনলে, বা হ্যাঁ ধরো বাজারে একটা ব্যাটারি কিনলে, ব্যাটারিটা গায়ে লেখা আছে যে ব্যাটারিটার তড়িৎচালক বল 5 ভোল্ট। ঠিক আছে, ধরে নাও কনসেপ্ট। তাহলে কোনো ব্যাটারির যদি তড়িৎচালক বল 5 ভোল্ট দেয়, মানেটা কি, তার বল 5 ভোল্ট না। 5 ভোল্ট বলতে বোঝায় যে ওই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা উচ্চ বিভব থেকে, হাই এফিসিয়েন্সি থেকে নিম্ন বিভবে 1 কুলম্ব ধনাত্মক আধান পাঠানোর জন্য, 1 কুলম্ব আধান, ধনাত্মক আধান, কি আধান, ধনাত্মক আধান পাঠানোর জন্য 5 জুল কাজ করে। ব্যাপারটা বুঝলে না, বুঝলে না? আমরা সবসময় কি জানি, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, এটা ধরো যদি একটা মাইনাস পয়েন্ট থাকে, এটা যদি একটা প্লাস পয়েন্ট থাকে, এটা যদি সার্কিটটা হয়, হ্যাঁ, আমরা কি জানি যে কারেন্ট সবসময় ফ্লো হবে কোন দিক থেকে, প্লাস থেকে মাইনাসের দিকে, মানে উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে, তাই তো? এরপর এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, আর ইলেকট্রন কোন দিকে ফ্লো হয়, মাইনাস থেকে প্লাসের দিকে, এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো, আর এটা কি, চার্জ ফ্লো। ঠিক আছে, এবার কি বলছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে 1 কুলম্ব, মাত্র 1 কুলম্ব ধনাত্মক আধান, ধরো এখান থেকে প্লাস পয়েন্ট থেকে একে, এই প্লাস যে পয়েন্টটা আছে, এই উচ্চ বিভব, এটা উচ্চ বিভব, সবাই জানো প্লাস মানে উচ্চ বিভব আর মাইনাস মানে নিম্ন বিভব। এখান থেকে একটা একটা ধনাত্মক আধানকে
পাঠাতে, এখান থেকে গিয়ে মাইনাসে পাঠাতে একে মানে যে পরিমাণ কাজ করতে হয়, কত কাজ করতে হয়, 5 জুল কাজ করতে হয়, তবে এটাকে আমরা সার্কিটটাকে কি বলতে পারি, এই বোর্ডের সিস্টেমটাকে, যে এটার তড়িৎচালক বল 5 ভোল্ট। বুঝতে পারলে? তাই এইটা কি আমাদের তড়িৎচালক বল, কোনো কিন্তু মানে বল বা ফোর্স নয়, কি একটা বিভব বা শক্তি বা আধান। মাথায় থাকবে? এবারে তড়িৎচালক বল এবং তড়িৎচালক কোষের কয়েকটা উদাহরণ ধরে নাও, যেমন ব্যাটারি, সৌরকোষ, ডায়নামো বা জেনারেটর। ডায়নামো কথাটা শুনে যেন ভয় পেয়ে যাও না, ওই যেটাকে জেনারেটর ওটাকে বলে ডায়নামো, বা জ্বালানি কোষ ইত্যাদি এইসব যে জিনিসগুলো আছে সেগুলো। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে, এটা তোমাদের পরীক্ষায় আসবে না, তবে অ্যাটলিস্ট জ্ঞান জেনে রাখো, কাজে লাগবে পরে। পরেরটা, তো এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য। দুটো কনসেপ্ট দিয়ে দিয়েছি, এবার পার্থক্যটা নিয়ে নাও। তোমাদের বোধগম্য যাতে হয়, বোঝার যাতে সহজ হয়, সেইভাবেই আমি ছোট ছোট করে কনসেপ্টের মতো ছোট ছোট পার্থক্য বানিয়েছি, যাতে তোমাদের মনে থাকে জিনিসটা। বইয়ের মতো কঠিন ভাষায় করিনি, করেছি নিজেদের বোঝার মতো করে। চাইলে এটা স্ক্রিনশট মারতে পারো, তোমরা চাইলে নোটের মধ্যে লিখে নিতে পারো। তবে কি কি পার্থক্য করেছি, যে খোলা বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরুর বিভব প্রভেদকে কোষের তড়িৎচালক বল বলে। আর উল্টো দিকে বিভব প্রভেদের কি বলেছি, যুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে বিভবের পার্থক্যকে কোষের বিভব প্রভেদ বলে। মানেটা কি, দুটি কনসেপ্ট জেনে নাও, দেখে নাও যে কি হয়। ধরো এটা একটা ব্যাটারি আছে, এইটা হচ্ছে দুটো পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ পার্ট এই সাইডটা, এই সাইডটা হচ্ছে পজিটিভ পার্ট, ঠিক আছে। এটা করা হলো সার্কিটের সাথে যুক্ত, এই ধরনের একটা সার্কিট আছে, যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো বিভব প্রভেদ কোনটা, এই সার্কিট যুক্ত থাকার সময়, সার্কিট যখন যুক্ত আছে সেই সময় তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে, এই মেরুটা এবং এই মেরুটার মধ্যে বিভবের যে পার্থক্য, তাকে কোষের বিভব প্রভেদ বলে। মানে এই সার্কিট যখন যুক্ত আছে, কারেন্ট যখন ফ্লো হচ্ছে, সেই মোমেন্টে এই দুই মেরুর মধ্যে যে বিভবের পার্থক্য, ধরো দেখা গেল যে এই প্লাস পয়েন্ট যেটা আছে এখানে বিভব 5, আর মাইনাস পয়েন্ট যেটা আছে সেখানে 0, ঠিক আছে। এবার এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে যাচ্ছে, এই যে এখানে পয়েন্ট গুলোতে, এই দুটো জায়গায়, এখানে তুমি দেখতে পেলে যে রোদ কিছুটা আছে, তারের মধ্যে কিছুটা কারেন্ট খেয়ে নিচ্ছে, 5 ভোল্টে গোটাটাই তো আর যাচ্ছে না, দেখা গেল যে 4 ভোল্ট গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে। এখান থেকে এখানে অবধি 4 ভোল্ট পৌঁছাচ্ছে, তাহলে এখানে যাচ্ছে কোথায়, মানে কততে যাচ্ছে, 4-এ, এবং পৌঁছাতে কোথায়, 0-তে। টোটাল মানে পার্থক্য কত হচ্ছে বিভবের, 4। উল্টো দিকে আমাদের তড়িৎচালক বল কি, ধরো দেখা গেল যে এই যে সার্কিটটা আছে মাঝখান থেকে কাটা, কারেন্ট ফ্লো হচ্ছে না, সেই মোমেন্টে এখানে কি বিভব প্রভেদ 5 ভোল্ট, এখানে বিভব প্রভেদ 0, তখন দুটোর মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে, 5 - 0 = 0, মানে = 5। তাহলে তড়িৎচালক বল কি, তড়িৎচালক বল এই যে যখন বর্তনী খোলা অবস্থায় থাকবে সেই মোমেন্টে, যখন কারেন্ট ফ্লো হবে না সেই মোমেন্টে দুটো মানে কি বলে, দুটো মেরুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটা হচ্ছে তড়িৎচালক বল। এবং যখন বর্তনী যুক্ত থাকবে সেই মোমেন্টে দুটো মেরুর মধ্যে যে বিভব প্রভেদ পার্থক্য সেটা হচ্ছে বিভব প্রভেদ। এবার কি হয় বলছি, এটা একটা বুঝলে পয়েন্ট। নেক্সট পয়েন্ট, যে বিভব প্রভেদের কারণ কে, তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ, আর উল্টো দিকে বিভব প্রভেদ কি, তড়িৎচালক বলের ফল। এবং কারণ আর ফল জিনিসটা কি বললো মনে হয়তো গুলিয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে আমাদের তড়িৎচালক বল আছে, এ আছে বলে কিন্তু আমাদের বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে, তাই তো। তাহলে তড়িৎচালক বল কি, এই বিভব প্রভেদের কারণ, আর এই বিভব প্রভেদ কি, তড়িৎচালক বল থাকার ফল। মানে বুঝলে না, বুঝিয়ে দিচ্ছি। এই আছে মানে দুটো পয়েন্টে, দুটো মেরুর মধ্যে বিভবের পার্থক্য আছে, তড়িৎচালক বল দুটোর মধ্যে আছে, বিভবের পার্থক্য আছে, তার ফলে কি হচ্ছে, কারেন্ট পাস হচ্ছে। যদি দেখা যেত যে এই সাইডটা আমাদের 5 ভোল্ট, এই সাইডটা আমাদের 5 ভোল্ট, তাহলে কি কোনো কারেন্ট পাস হতো, বিভব প্রভেদই থাকতো না, তাই তো। এখানে দুটোর মধ্যে বিভব পার্থক্য আছে, তড়িৎচালক বল পাওয়া যাচ্ছে, সেই জন্যই পরে সার্কিট কানেক্ট করে আমরা কি পাচ্ছি, বিভব প্রভেদ পাচ্ছি। তাই তড়িৎচালক বল হলো কারণ এবং বিভব প্রভেদ হলো তার ফল। নেক্সট, তড়িৎচালক বল কি, বর্তনীর রোধের উপর নির্ভর করে না। বর্তনীতে দেখো এখানে কতটা রোধ আছে, ধরো এখানে দেখা গেল যে পুরোটাই একদম কেটে দেওয়া হয়েছে, তাই তো, বা ধরো যে গোটাটাই মুড়ি দেওয়া হয়েছে তারটা, বা তারটাকে একদম গরম করে দেওয়া হয়েছে, তাতে কি এদের কোনো যায় আসে, এই যে 5 ভোল্ট দিত, এই যে মানে 0 ভোল্টে আছে, এদের কোনো জায়গায় আসে না।
এটা যেমনকার তেমনই থাকবে। তাই বর্তনীর রোধের উপর তড়িৎচালক বল নির্ভর করে না। তুমি এখানে তারটাকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কেটে দাও, এদের মধ্যে কিন্তু বিভবের ডিফারেন্স 5 ভোল্টই থাকবে। কিন্তু অপর দিকে বর্তনীর দুই বিন্দুর মধ্যেকার রোধের উপর নির্ভরশীল কে? বিভব প্রভেদ। কারণ এই বর্তনীতে যে পরিমাণ রোধ হবে সেই অনুযায়ী মান চেঞ্জ হবে। দেখা গেল এই বর্তনী মাঝখানে তুমি মুড়ি দিয়েছো, কেটে দিয়েছো বা পুড়ি দিয়েছো, তাই তো? তখন কি হবে? এই যে 5 ভোল্ট এখান থেকে বেরোচ্ছে, দেখা গেল যে এখানে 3 ভোল্ট পৌঁছচ্ছে। তাহলে কি হবে? দুটোর মধ্যে ডিফারেন্স তিন 3 ভোল্ট। বা যদি আরো তুমি রোধ বাড়িয়ে দাও 2 ভোল্ট, 1 ভোল্ট, 0.1 ভোল্ট আরো কমিয়ে দিতে পারো। বা যদি রোধ একদম কমিয়ে দাও তখন দেখা যাবে 4.1, 4.2, 4.9 অব্দি পৌঁছে যেতে পারে, তাই তো? তাহলে এই বর্তনীতে যে রোধ আছে তার উপর বিভব প্রভেদ নির্ভরশীল, কিন্তু কে নয়? তড়িৎচালক বল নির্ভরশীল নয়। পরে কি আছে? তড়িৎচালক বল সব সময় বড় কার থেকে? বিভব প্রভেদের থেকে। উল্টোটা এখানে বলতাম যে বিভব প্রভেদ কি? সব সময় ছোট কার থেকে? তড়িৎচালক বলের থেকে। কি করে হলো জিনিসটা? দেখো, তড়িৎচালক বল যে আছে এই হচ্ছে একদম মানে ইনিশিয়াল পয়েন্টটা, একদম শুরুতে যে পয়েন্ট, তুমি যে পরিমাণ যে ভোল্টে তুমি ব্যাটারি নিয়েছো সেটাই হচ্ছে তোমার তড়িৎচালক বল। ঠিক আছে? ব্যাটারিটা দেখা হলো 10 ভোল্টে, তুমি এখন কারেন্ট ইউজই করো না, ব্যাটারিটা তুমি সবে মাত্র বাজার থেকে কিনে এনেছো। তুমি দেখতে পাচ্ছ ব্যাটারিটা 10 ভোল্টে, প্লাস পয়েন্টে 10 ভোল্ট আছে, মাইনাস পয়েন্টে 0, তাই তো? তড়িৎচালক বল কত? 10 ভোল্ট। কিন্তু যদি তুমি একদম সুসময় একদম রোধহীন, প্রায় একদমই রোধহীন এমন একটা তার একটা বর্তনী বানাও, সেখানে তুমি ধরো ওই এটাকে কানেক্ট করলে, ব্যাটারিটাকে কানেক্ট করলে, 10 ভোল্টের ব্যাটারিটাকে কানেক্ট করলে, তখন কি হবে? একদম যদি নগণ্য হয় তাও দেখা যাবে 0.00001 ভোল্ট রোধ আছে। সেক্ষেত্রে কি হবে? এই যে ধরো 10 ভোল্ট আছে, এটা 5 ভোল্ট বলছি, ধরো যে 10 ভোল্ট আছে, তখন দেখা যাবে যে বিভব প্রভেদের মান আসছে 9.99999। পুরো কিন্তু 10 আসবে না। সার্কিটে যখনই তুমি কানেক্ট করবে কিছুটা একদম নগণ্য মান হলেও তোমার রোধে কেটে নেবে। তাই কি হচ্ছে? বিভব প্রভেদ তুমি যত ভালোই সার্কিট লাগাও না, যত ভালোই বর্তনী করো, কিছুটা পরিমাণ কম হবে কার থেকে? তড়িৎচালক বলের থেকে। ঠিক আছে? তাহলে এটা সবসময় মনে রাখবে যে তড়িৎচালক বল সবসময় বড় হয় কার থেকে? বিভব প্রভেদের থেকে। এবং বিভব প্রভেদ সবসময় ছোট হয় কার থেকে? তড়িৎচালক বলের থেকে। মনে থাকবে? চলো পরেরটা। তো এবার যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। কথাটা শুনেই বুঝতে পারছো প্রবাহ মানে কি? বয়ে চলছে। তড়িৎ যে মাত্রায় বয়ে চলছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। সেটা কি বইয়ের ভাষায় বা পরীক্ষা খাতে কিভাবে লিখবে? যে ধরো কোন ধাতব পরিবাহী, যে কোনো ধাতব পরিবাহী ধাতব জানো তো যেভাবে হবে, হয় লোহার তারওয়ালা বা তামার তারওয়ালা, রূপোর তার, সোনার তার, যেভাবে তুমি বানাবে যে তার। তাহলে কোনো পরিবাহী, কি পরিবাহী? ধাতব পরিবাহী, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদ মানে ধরো এটা একটা পরিবাহী, যে কোনো একটা, ধরো এটা একটা লোহার কলম, এটা একটা ভালো পরিবাহী হবে লোহার কলম যদি হয়। তাহলে এর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, ধরো এখানটা আমি কেটে দিলাম, বা ধরো এই যে পেছনটা আছে এটা একটা প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ একটা একটা এরিয়া, এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে কি হবে? প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। মানে ধরো এখানে আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, এটা একটা পরিবাহী, এটা আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, এই দিক থেকে কারেন্ট ঢুকছে, এদিক থেকে বেরোচ্ছে। এবার ধরো তুমি কি করলে, দেখলে এই জায়গাটা ধরো কেটে নিলে, কাটার পর কি দেখতে পাচ্ছ? এটা একটা গোল এরিয়া। এখানে প্রতি সেকেন্ডে দেখছো, তুমি টাইমার লাগিয়ে দিয়েছো স্টপ ওয়াচ, যে দেখছো 1 সেকেন্ডে 2 সেকেন্ডে এভাবে দেখছো। তো প্রতি সেকেন্ডে এই ব্যাটারির এই পার্ট থেকে, মানে পরিবাহীর এই পার্ট থেকে এই পার্টে, এই এই একটা এরিয়াতে, প্রস্থচ্ছেদের এই একটা এরিয়াতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান কি প্লাস মাইনাস যে কোনো, মানে তুমি ওই যে ইলেকট্রনের ফ্লোটা, ওই যে আধানের ফ্লোটা, তুমি যদি মাইনাসে ফ্লো চাও তো মাইনাসে ফ্লো দেখতে পারো, প্লাস চাইলে প্লাসে ফ্লো দেখতে পারো, কিন্তু এটা মেনলি হয় প্লাস, মানে ধনাত্মক আধানের ফ্লোটাকেই দেখা হয়। তাহলে কি দেখবে? যে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ওই আধান বেরোচ্ছে, যে পরিমাণে আধান দেখতে পেলে, যে দুটো আধান বেরোলো, 3টে 4টে 5টা, যদি খুব ভালো সুষম হয় দেখবে যে প্রতি সেকেন্ডে 10টা 20টা করে আধান বেরোচ্ছে, তাই তো? তাহলে প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ আধান বেরোয় তাকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ মাত্রা। একটা জিনিস ভালো করে মনে রাখবে, কি হবে? কোনো ধাতব পরিবাহী, কি পরিবাহী? ধাতব পরিবাহী, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে মধ্য দিয়ে কি হয়? প্রতি সেকেন্ডে, এই নয় যে তুমি দাঁড়িয়ে আছো 1 মিনিটে দেখলে বা 1 ঘন্টা দেখলে, তা না, প্রতি সেকেন্ডে দেখছো। কি দেখছো? প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে আমরা কি বলি? ওই পরিবাহী। কোন কার? ওই পরিবাহী। এটা তুমি যদি মাপো, যদি দেখছো যে এই পরিবাহীটার আমি তড়িৎ আধান বলবো, তা তো নয়, যেটার মাপছো ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে।
মনে থাকবে? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি? কোনো ধাতব পরিবাহীর যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িতাধান বেরোয় তার পরিমাণকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এবার এসে নিয়ে আরো কিছু, যে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আছে, একে যদি আমরা প্যারেন্ট বা গার্জেন ভাবি, এর দুটো ছানা। কি ছানা? সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ। বললো সমপ্রবাহ আর পরিবর্তী প্রবাহ কি তোমরা কতটা শুনে থাকবে? ডিসি এবং এসি কারেন্ট শুনে। ডিসি মানে কি? এটা ডাইরেক্ট কারেন্ট, আর এসি মানে অল্টারনেট কারেন্ট। মানে এটা কি হয়? ধরো দেখা গেল এটা তোমার একটা গ্রাফ, ঠিক আছে? এইদিকে সময়, এইদিকে কারেন্ট, এইদিকে তোমার কারেন্ট, আর এইদিকে সময়, টাইম টি। ডিসি কারেন্টে কি হবে? তুমি ধরো এখান থেকে ফ্লো শুরু করলে 5 ভোল্ট, এটা ধরো 5-এর এরিয়া, 5 ভোল্টে শুরু করলে ডিসি কারেন্টে এইভাবে চলতে থাকবে, বুঝলে? যতক্ষণ তুমি যতটাই সময় দেখবে ডিসি কারেন্টে এইভাবে চলতে থাকবে, তাই তো? কিন্তু আমাদের যে এসি কারেন্ট আছে, এটা আলাদা করে এখানে করে দিচ্ছি। ধরো যে এসি কারেন্ট আছে আমাদের, বেশি ছোট করে দিলাম। হ্যাঁ, ধরো যে আমাদের যেটা এসি কারেন্ট আছে, হ্যাঁ, এইদিকে আমাদের কি কারেন্টটা, এইদিকে আমাদের কি টাইমটা। এ কেমন করে চলবে? ধরো তুমি শুরু করলে এখানে 5 ভোল্ট থেকে, হ্যাঁ, এটা মাইনাস পার্টটাও একটা নিয়ে নেবে, একদম সমান ভাবে। এখানে হচ্ছে কি -0.5 থাকবে। শুরু করছে এইখান থেকে, এ উঠলো একটা জায়গায় জিরোতে নামবে, এখান থেকে গিয়ে -5 অব্দি আসবে, এখান থেকে আবার উঠবে জিরোতে নামবে, সেখান থেকে আবার +5 অব্দি যাবে, আবার নামবে, এইভাবে হতে থাকবে। তাহলে আমাদের এসি কারেন্টে কি হয়? এইভাবে অল্টারনেট করতে থাকে খুব কম সময়ে, মানে একদম তুমি ধরতে পারবে না এত কম সময়ে এইভাবে ফ্ল্যাকচুয়েট করতে থাকে। একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, এইভাবে চলতে থাকে। এটা হচ্ছে আমাদের কি পরিবর্তী প্রবাহ। এবং এটা কি যে একদম ডাইরেক্ট থাকবে, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বা সমপ্রবাহ। কি হয়? এটা সময়ের সাথে একদম স্থির থাকে প্রবাহমাত্রা। এটা কি এবং বইয়ের ভাষাতে সমপ্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সাথে পরিবর্তিত হয় না। তড়িৎ প্রবাহের অভিমুখ দেখতে পাচ্ছ, সময় বেরোচ্ছে কিন্তু তার সাথে এর অভিমুখ কিন্তু পরিবর্তিত হবে না। আরেকটা জিনিস মনে রাখবে, যে তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের সাথে যদি ধ্রুবক থাকে, এইটা যদি একদম কনস্ট্যান্ট হিসেবে ধরে নেওয়া হয় সময়ের সাথে, তখন তাকে কি বলে? তাকে স্থির তড়িৎ প্রবাহ বা স্টেডি কারেন্ট বলে, বুঝলে? সময়ের সাথে যদি তড়িৎ প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে, তখন তাকে কি বলে? স্থির তড়িৎ প্রবাহ মাত্রা বা স্টেডি কারেন্ট বলে। এবং আমাদের যেটা আছে পরিবর্তী প্রবাহ, একে কি বলে? যে তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে। দেখতেই পাচ্ছ, এখানে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এখান থেকে গিয়ে এইদিকে নামলো, এখানে গিয়ে জিরোতে চলে এলো, জিরো থেকে গিয়ে এখানে একদম -5-এ চলে এলো, -5 থেকে আবার উঠে -4, -3, -2, -1 করে আবার জিরোতে এলো, জিরো থেকে আবার উঠে 1, 2, 3, 4, আবার ম্যাক্সিমাম 5 অব্দি গেল, সেখান থেকে আবার নামবে, এইভাবে হতে থাকবে। এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট এবং এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট, ঠিক আছে? চলো পরবর্তী। এরপর যেটা, সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার প্রকৃতি। তড়িৎ প্রবাহ মাত্রা তোমাদের যেটা বলেছিলাম, যে মনে করে দেখো প্রথমে কি বলেছিলাম, প্রথম ক্লাসে যেগুলো আসছিল তড়িৎ প্রবাহ মাত্রার বিষয়ে, যে এটা কিন্তু মানে তড়িৎ প্রবাহ মাত্রা যখন শুরু করেছিলাম প্রথম ক্লাসে, মানে আগেই বলেছিলাম যেটা, যে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু কি আমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। কিন্তু একটা অবাস্তব জিনিস আছে, কি বলতো? এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, এর মানও আছে, দিকও আছে। আমরা ছোট থেকে কি পড়েছি বলতো? যেসব রাশির মান ও দিক উভয়ই আছে তারা হচ্ছে ভেক্টর রাশি, যেসব রাশির কেবলমাত্র মান আছে তারা হচ্ছে স্কেলার রাশি, তাই তো? কিন্তু না, এইটার যেখানে মানে তুমি যে কোনো বইয়ে যে কোনো টপিকই পড়ে থাকো না কেন, সেখানে দেখবে এর সাথে লাস্টে আরেকটা লাইন অ্যাড করা থাকে, যেগুলো আমরা অনেক সময় স্কিপ করে যাই, কিন্তু এটাই মেইন। যে কি কারণ? কি এটা মেইন কারণ? এটা উদাহরণ সেটা বলছি। যেমন তোমরা দেখবে পড়ে থাকবে স্কেলার রাশি উদাহরণ, মানে স্কেলার রাশি কাকে বলে? যেসব রাশির কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, এইটুকু বলি তোমরা ছেড়ে দাও, কিন্তু তার সাথে আরেকটা লাইন অ্যাড হয়, যে যেসব রাশির যোগফল সাধারণ বীজগাণিতিক সূত্রের অনুযায়ী হয় তাদেরকে বলে স্কেলার রাশি। ওই লাইনটার সাথে এই লাইনটাও অ্যাড থাকে বিশেষে। এবং ভেক্টর রাশির সূত্র কি? যে যেসব রাশির মান ও অভিমুখ দুই আছে এবং যেসব রাশির যোগফল মানে ভেক্টর বীজগাণিতিক সূত্র অনুযায়ী হয়, সেই সব রাশিগুলো কি কেবলমাত্র ভেক্টর রাশি বলে। যেমন এই রাশি দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা এর কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রার মান ও অভিমুখ দুই থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি, কারণ প্রবাহ মাত্রার যোগের ক্ষেত্রে ভেক্টরের বীজগাণিতিক সূত্র প্রযোজ্য না হয়ে সাধারণ বীজগাণিতিক সূত্র প্রযোজ্য হয়, বুঝলে? এটা কিন্তু মান ও অভিমুখ দুই আছে। তোমরা যদি সেই ছোটবেলাকার সূত্র অনুযায়ী দেখো, যে মান ও অভিমুখ থাকলেই যে ভেক্টর হয়ে যায়, তাহলে তো এটা হচ্ছে না। সেই জন্য ওর পরের যে লাইনটা সেটাও জরুরি ভেক্টর হওয়ার জন্য। সেই সূত্রটার প্রয়োজন কি? যে মান ও অভিমুখ দুই থাকবে এবং
তার যোগফল ভেক্টরের বীজগাণিতিক যোগফল অনুযায়ী হবে। যেমন দেখো, তোমরা তো 11 অবশ্যই ভেক্টর পড়েছো। এই যেটা ক্ষেত্র, মানে এইরকম ক্ষেত্র যেটা হয়, তো মাত্র যেটা ক্ষেত্র, যে ধরো দেখা গেল যে একটা তার আসছে 3A কারেন্ট নিয়ে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে, আর একটা তার আসছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে, ঠিক আছে। এরপর যদি এটা ভেক্টর হতো তাহলে কি হতো, ভেক্টর উপাংশে যে মানে কারেন্টের দুটো যে যোগ হতো, তাহলে রেজাল্টে কি আসতো, 5 অ্যাম্পিয়ার আসতো, তাই তো। কিন্তু দেখবে তোমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো, তোমরা যদি বইতে থাকো বইতেও পড়ে দেখতে পারো, বা যদি এক্সট্রা নলেজের টিচার থাকে তোমাদের, তাদের কাছে টিচার মানে টিউশন পড়ো বা স্কুলের টিচার যারা, তাদেরকেও জিজ্ঞেস করতে হবে যে প্রবাহ মাত্রা যখন দুটো তারে এভাবে যোগ হবে এবং একটা তারে ধরো যে 3 অ্যাম্পিয়ার এলো, একটা তারে 4 অ্যাম্পিয়ার এলো, সেটা কিন্তু নর্মাল যে আমাদের বীজগাণিতিক মানে যোগফল যেগুলো, যোগের সূত্র যেগুলো, সেই অনুযায়ী হবে, যেমন 3 আর 4 যোগ করে 7ই হবে, বুঝলে। এটা হলো আমাদের প্রবাহ মাত্রার প্রকৃতি, কিসের, তড়িৎ প্রবাহ মাত্রার প্রকৃতি। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের, বলবো যেটা তড়িৎ প্রবাহ মাত্রার একক। তড়িৎ প্রবাহ মাত্রার এককের মধ্যে প্রথমেই কার বলছি, স্থির তড়িতের একক, এবং তারপর বলবো তড়িৎচুম্বকীয় একক। স্থির তড়িতের একক কি, স্থির তড়িতের একককে আমরা কি বলি, স্ট্যাট অ্যাম্পিয়ার। এই ক্যারেক্টার আমরা কি বলি, ইএসইউ। ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এই ইএসইউ এর সংজ্ঞা ধরনের, মানে তোমাকে বোঝানোর জন্য এটা কিভাবে বোঝাবো, যে স্থির তড়িতের একক কিভাবে বোঝাবো, যে ধরো কোনো পরিবাহী কোনো একটি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ ইএসইউ আধান, ধর 1 ইএসইউ আধান যদি প্রবাহিত হয়, তাহলে তখন কি বলা হবে, তার মধ্যে প্রবাহিত আধানে মানে তার স্থির তড়িৎ একক, একক কি, স্থির তড়িতের স্ট্যাট অ্যাম্পিয়ার। একে আমরা কি বলি, ইএসইউ, ফুল ফর্ম ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এবং নেক্সট যেটা আছে তড়িৎচুম্বকীয় একক, এর একক কি, অ্যাম্পিয়ার। এই দুটো মনে রাখবে। স্থির তড়িতের এককটাকে আমরা কি বলি, বলে থাকি স্ট্যাট অ্যাম্পিয়ার, এটাকে কি বলে থাকি, অ্যাম্পিয়ার। কিন্তু এগুলো আমরা সংক্ষেপে কি বলে থাকি, স্থির তড়িতের একককে বলে থাকি ইএসইউ, এবং তড়িৎচুম্বকীয় একককে বলে থাকি ইএমইউ। ইএসইউটা কি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএমইউটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে স্থির তড়িৎ একক ও তড়িৎচুম্বকীয় এককের মধ্যে সম্পর্ক। বলো, তোমরাই বলো, দুটো থেকে একটু ক্যালকুলেশন যদি পারো তো বল দিচ্ছি। দেখো, যেটা আমাদের এক ইএসইউ যেটা আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেটা, সে তার এক পরিমাণ, এক আধান সমান 1/c ইন্টু 1 ইএমইউ তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এবার সিটা কি এখানে, এটা সূত্র হিসেবে জেনে রাখতে পারো, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ধরো ইএসইউ দিয়ে দিল, ইএমইউ বার করতে হলো, বা ইএমইউ দিয়ে দিল, ইএসইউ বার করতে হলো, তখন কাজে লাগবে। তাহলে তার এক ইএসইউ সমান 1/c ইন্টু 1 ইএমইউ তড়িৎ প্রবাহ। এখানে সিটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, ঠিক আছে। শূন্য স্থান মানে যেখানে কোনো মিডিয়াম নেই, সেই জায়গায় আলোর বেগ। তাহলে 1 ইসিউ সমান কত, 1 ইএসইউ সমান 1/3 ইন্টু 10⁻10 ইএমইউ তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তাহলে 1/3 ইন্টু 10⁻10 ইএমইউ তড়িৎ প্রবাহ সমান কি, 1 ইএসইউ। দুটো জিনিস মনে রাখবে। এবার এসআই একক বা এসআই ইউনিট যেটা, এটা তড়িৎ প্রবাহের এসআই একক কি, অ্যাম্পিয়ার। কি একক, অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ তড়িৎ প্রবাহ, বুঝতে পারছো। এবং আরেকটা যদি ইএমইউ তো বার করতে চাও যে অ্যাম্পিয়ার সমান কত, তখন ইএমইউ হচ্ছে 1/10 ইএমইউ তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তাহলে তোমরাই বলো, কে ছোট কে বড়। 1 অ্যাম্পিয়ার আধানটা সমান হচ্ছে 3 ইন্টু 10⁹, 3 ইন্টু 10⁹, একের ওপর 9টা শূন্য, তত গুণ ইএসইউ, তত গুণ ইএসইউ হলে একটা অ্যাম্পিয়ার হবে। তাহলে বুঝতে পারছো ইএসইউটা অ্যাম্পিয়ার থেকে ছোট, তাই তো। আবার 1 অ্যাম্পিয়ার সমান 1/10 ইএমইউ, মানে একটা ইএমইউ, একটা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটের 10 ভাগের 1 ভাগ হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে কে বড় এখানে, এখানে ইএমইউ বড়, ঠিক আছে, মনে থাকবে। এবার যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। ঘনত্ব মানে তোমাদের মাথায় প্রথমে কি আছে, এক গাদা জিনিস, এক গাদা লোক, এক গাদা মানে যাই হোক, সেগুলো যখন এক কাছে কতটা ঘেসে ঘেসে আছে সেটাই ঘনত্ব। তোমাদের মাথায় এটাই আছে, তাই তো। জনঘনত্ব মানে যেটাকে বলে, এক গাদা লোক যখন একটা জায়গায় এসে জড়ো হয়, যে ঘনত্ব হয় সেটাই জনঘনত্ব, তাই তো। ঘনত্ব বলতে এই ধরনের জিনিস তোমাদের মাথায় যেটা আছে সেরকমই। তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলতে কি, তড়িৎ প্রবাহ যখন একটা জায়গার মধ্যে যে পরিমাণ ঘনত্ব সৃষ্টি করবে সেটাই তড়িৎ প্রবাহ ঘনত্ব। সেটাই এবার বইয়ের ভাষায়, যে পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে প্রবাহ যায় তাকে পরিবাহীর ওই বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলে।
আর তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে চিহ্নটা আমরা কি সিম্বল হিসেবে জে লিখি, ঠিক আছে। তো জিনিসটা ব্যাখ্যাটা করছি, জিনিসটা মানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ পরিবাহী প্রতি একক ক্ষেত্রফলে, ধরো একটা পরিবাহী একটা তার, এটা ধরো একটা তার, এটাই ধরো একটা তার, এটাকে একটু জুম করে নিচ্ছি, একটা সাইড জুম করে নিয়েছি, ঠিক আছে। এটা ধরো তারটা, এটা পেছন সাইড তারের, এটা সামনের সাইড, পেছনে প্রবাহটা আসছে, তড়িৎ প্রবাহ সামনে দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। এটা আলাদা জিনিস, যদি মানে ওইটা দিয়ে আলাদা পার্ট, আমি তোমাদের বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি যে কি হয় প্রতি একক ক্ষেত্রফলে। এইটা যে জায়গাটা, ধরো এই যে ঢাকনার কাজটা, হ্যাঁ, ধরো এই যে পেনের মুখে কাজটা, এর যে ক্ষেত্রফলটা নিশ্চয়ই এর পেছনের ক্ষেত্রফলটার সঙ্গে সমান নয়, তাই তো। সেই জন্যই বলা হয় প্রতি একক ক্ষেত্রফলে, প্রতিটা জায়গায়, এই পেনটা এই জায়গায় যেখানে পেনের ঢাকনা কাজ সেটা নয়, তাই প্রতি একক ক্ষেত্রফলে এখানে এই ক্ষেত্রফলের মধ্যে যেটা হবে সেটা এখানকার হবে প্রবাহ ঘনত্ব, যেটা এখানের মধ্যে হবে সেটা এখানে প্রবাহ ঘনত্ব, তাই তো। তার প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে প্রবাহ, লম্বভাবে সোজা এসে লম্বভাবে, এইটা যে এখানে এসে এইদিকে বেরিয়ে যাবে সেটা নয়, সোজা ঢুকবে এবং ওই পয়েন্টের সাথে লম্বভাবে প্রবাহ হবে। তাহলে কি, লম্বভাবে যে প্রবাহ যায়, এই এসে যাচ্ছে, তাকে পরিবাহীর ওই বিন্দুতে, এই একটা পয়েন্ট দেখাই হয়েছে, গোটা পরিবাহীটা যদি থাকে একটা, এই একটা পয়েন্টের এই বিন্দুতে, এটা বিন্দু যেহেতু তোমরা বলছো বিন্দু থাকে এরকম হতো, শোনা, এটা একটা ছোট পার্ট, আমি জুম করে দেখাচ্ছি, বললাম না, একটা ছোট ধরো একটা সরু পাতলা তার, এই টাইপের যে সরু তারটা হয়, ওটারই একটা অংশ কেটে আমি এই জায়গাটা কেটে এই তার যে মুখটা সেই জায়গাটা জুম করে দেখাচ্ছি এরকম, তাই ওটা একটা বিন্দুই বলা চলে, ঠিক আছে। এই বিন্দুর এই যে একটা জায়গা, এই ক্ষেত্রফল, এই পরিবাহীর ওই বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলে, কাকে বলে, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটে, তাই তো। আর এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, জে দিয়ে ডিনোট করি, মনে থাকবে। এবার এটা যে ছবিটা সেটা বুঝিয়ে দিচ্ছি, যে যদি ধরো যে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এই যে ক্ষেত্রফলটা, যে এই যে গোলকটা, এই ধরো যে এই মাথাটা, এই পেছনে যে এই মাথার এই জায়গাটা, এই পার্টটা যেটা, এটার ক্ষেত্রফল ধরো ও, সরি, ক্ষেত্রফল ধরো এ, ঠিক আছে। এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে আয় প্রবাহ মাত্রা, মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কি হচ্ছে, আয় প্রবাহ মাত্রা যাচ্ছে, সুষমভাবে হয়, তাহলে কি হবে, তখন কি হবে, ছবিটা এইরকম হবে, একটা তার আছে সেখানে সুষমভাবে প্রবাহ মাত্রা হচ্ছে, আয় পরিমাণ প্রবাহ মাত্রা এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে সুষমভাবে হচ্ছে, ঠিক আছে। তার সূত্রটা কি হবে, সেই ক্ষেত্রে এই মানে সুষমভাবে যদি হয়, একইভাবে যদি বেরিয়ে যায়, মানে একদিকে যেমন আসছে সেভাবেই বেরিয়ে যাচ্ছে, এই যে ধরো পাইপটা পুরো লেন্থ সব ঠিক আছে, এখানে কোথাও মানে আটকানো কিছু নেই, ভেতরে রোধ স্রোত কিছু নেই, তড়িৎ প্রবাহ এদিকে আসছে, এদিকে সমানভাবে বেরিয়ে যাচ্ছে, তাই তো। সেই ক্ষেত্রে সূত্রটা হবে তড়িৎ প্রবাহ ঘনত্ব J ইকুয়ালস টু I বাই A, মনে থাকবে। এখানে এটা কিন্তু অ্যাম্পিয়ার নয়, হ্যাঁ, এখানে J মানে হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব, I হচ্ছে মানে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে তড়িৎ প্রবাহ যেটা প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ারে হয় যেটা, আর এই এটা যেটা সেটা হচ্ছে এরিয়াটা, কার এরিয়া, এই পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এরিয়াটা, ঠিক আছে। এবার যেটা বলছি সেটা হচ্ছে এই তড়িৎ প্রবাহ ঘনত্বের নেক্সট পয়েন্টটা, প্রথম যেটা পয়েন্টটা বলেছিলাম সেটা কি ছিল, সমভাবে প্রবাহ যেটা হচ্ছে সেটা, কিন্তু সমানভাবে যদি না হয়, অসম প্রবাহ হয় যদি, তখন কি হবে, সেই জন্য অসম প্রবাহ মাত্রার ক্ষেত্রে কোনো বিন্দুর চারপাশে প্রবাহের লম্বভাবে কল্পিত একটি ক্ষুদ্র ক্ষেত্র ডেল্টা এ নিতে হয়, ডেল্টা এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, ডেল্টা আই হলে ওই বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্ব হয় J ইকুয়ালস টু লিমিট ডেল্টা এ টেন্ডস টু 0 ডেল্টা আই বাই ডেল্টা এ। তোমরা হয়তো লিমিট ডেরিভেটিভ সবাই করেছো, যখন খুবই ক্ষুদ্র জায়গা মাপতে হয় তখন আমরা কি করি, খুব ছোট জায়গা নিয়ে নিই, ডেল্টা এ এরকম ডেল্টা ইউজটা করি, তাই তো। এবার আমরা ডেল্টা কেন ইউজ করলাম, ওইটা প্রথমে যেটা ছবিটা এঁকেছিলাম সেটা হচ্ছিল কি সমপ্রবাহ, কিন্তু এবার কি হবে অসমপ্রবাহ। ধরো একটা পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, সববার যে গোল হবে তা ঠিক নেই, টেরা বেঁকা হতেই পারে। এবার ধরো কোনো প্রবাহ আসছে, সোজা এসছে, টেরে বেঁকছে হচ্ছে, তাই তো। তখন তো আর আমরা সমপ্রবাহ সূত্রটা নিতে পারি না, যে একটা পুরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি থাকবে, এ থাকবে, ওর মধ্যে প্রবাহ মাত্রা কি থাকবে, আই থাকবে, সেটা তো আমরা নিতে পারি না, কারণ এগুলো কি একভাবে হচ্ছে না। তখন আমরা কি করব, সেই জন্য খুব একটা ছোট্ট জায়গাকে ধরে নেব, কারণ একবার দেখবে খুবই ছোট্ট জায়গা যেটা, সেটা কিন্তু এ এরই পার্ট, আবার এই যে প্রবাহ মাত্রা হচ্ছে ওই আই এরই পার্ট, সেই জন্য এটা ওই একই সূত্র হবে, কিন্তু খুব ছোট ক্ষেত্রে ধরে নেব, অসম প্রবাহ যেহেতু যেহেতু সমপ্রবাহ নয়, সেই জন্য কি করব, একটা খুব ছোট পার্টকে আমরা ধরে নেব,
প্রবাহ ঘনত্ব বের করার জন্য। এর জন্য ডেরিভেটিভ করো, বুঝতে পারছো? তো এভাবে আমরা কি করব, অসম প্রবাহ মাত্রার প্রবাহ মানে তড়িৎ প্রবাহ ঘনত্ব বের করব। এর সূত্রটা কি হবে, এখানে j ইকুয়ালস টু লিমিট ডেল্টা a টেন্ডস টু 0 ডেল্টা i বাই ডেল্টা a। ওটা কি ছিল, শুধু j ইকুয়ালস টু i বাই a, ওটারই ক্ষুদ্র ফর্ম করে নিচ্ছি লিমিট বসিয়ে ডেল্টা i বাই ডেল্টা a, ঠিক আছে? এবার তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে থার্ড পয়েন্ট, কিসে সমপ্রবাহ বললাম, অসমপ্রবাহ বললাম। এবার যদি জিনিসটা ঘুরে যায় তখন কি হবে, সেই ক্ষেত্রে যে ডেল্টা এ ক্ষেত্র প্রবাহের অভিমুখের সঙ্গে যদি থিটা কোণ থাকলে সেই ক্ষেত্রে কি হবে, মানে এই যে ডেল্টা এ বললাম যে কোনো একটা খুব ক্ষুদ্র জায়গার সঙ্গে ওই ক্ষেত্রটা যেটা তার প্রবাহের অভিমুখের সঙ্গে যদি থিটা কোণে থাকলে, মানে থিটা কোণ করে যদি থাকে, প্রবাহের যেটা অভিমুখ তার সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মানে সূত্রটা হবে j ইকুয়ালস টু ডেল্টা i বাই ডেল্টা a cos থিটা। ভালো করে জানো, ভেক্টর উপাংশ যেখানেই পড়েছো, মানে 11 এ পড়েছো, থিটা যেদিকে থাকবে তার সঙ্গে কি লাগাতে হয়, cos লাগাতে হয়, জানো তো এটা? এবং সেটাকে যদি একটু মানে মডিফাই করে এই জিনিসটা একটু ঘুরিয়ে নাও, কি হবে যে ডেল্টা i ইকুয়ালস টু j ডেল্টা a cos থিটা, ঠিক আছে? এবার ছবিটা যেটা সেটা বোঝাচ্ছি। ধরো এইটা হচ্ছে মেইন, এটা পেছনে যে কালো কালির এটা আছে, এটা হচ্ছে মেইন পরিবাহীটা, ঠিক আছে? এর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা, কিন্তু কি হয়েছে, এই যে পরিবাহীটা আছে এর যে এই জায়গাটা যেটা বললাম যে ডেল্টা এ ক্ষেত্র প্রবাহের অভিমুখ যেটা, এই ডেল্টা এ যে ক্ষেত্র প্রবাহ এর যে অভিমুখটা তার সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, থিটা কোণ করে মানে ধরো যদি জিনিসটা এরকম থাকে, যেটা মানে প্রবাহটা হচ্ছে তার সাথে যদি একটা অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেলে কেমন, এই সোজা যদি থাকতো এই সাইকেলটা যদি কমপ্লিট হতো, হ্যাঁ, তাহলে তখন কি হতো, ঠিক এরকম টাইপের হতো, জিনিসটা এইভাবে যেত, কিন্তু সার্কেলটা কেমন হয়েছে, ঘুরে গেছে এই ধরনের, প্রবাহের সঙ্গে থিটা কোণ করে দিয়েছে, প্রবাহটা হচ্ছে এইদিকে, কিন্তু যেহেতু এর মুখটা এইদিকে আছে, এর মানে প্রবাহ বলে কোনটাকে, কেন্দ্র থেকে লম্বভাবে যেটা থাকে, প্রবাহের সাথে এর লম্বভাবে কোন দিকে হতো, এইদিকে হতো, কিন্তু প্রবাহটা কোন দিকে, এই সাইডে, মাঝে কি করছে, থিটা কোণ উৎপন্ন করছে। এই ঘটনাটার ক্ষেত্রে এই সূত্রটা, ঠিক আছে? তাহলে আমরা কত ধরনের ঘটনা বললাম তড়িৎ প্রবাহ ঘনত্বের, 3 ধরনের। সমপ্রবাহ নরমাল আসবে, বেরিয়ে চলে যাবে। অসমপ্রবাহ, প্রবাহটা নিরবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্নভাবে হবে, সমানভাবে হবে না, সেই ক্ষেত্রে ওই সূত্রটা ডেল্টা নিয়ে, এবং এই ডেল্টা পার্টটাতেই মানে অল্প ক্ষুদ্র পার্টটাতেই যদি ধরো দেখলে এরকম থিটা কোণ উৎপন্ন হচ্ছে, যে যেখানে প্রবাহ তার সাথে মুখটা মানে থিটা কোণে ঘুরে আছে, সেই ক্ষেত্রে সূত্রটা হবে এটা, যে ডেল্টা আই বাই ডেল্টা এ, ওই আগেরটার মতন শুধু থিটা কোণে ঘুরে আছে বলে এর সাথে একটা অ্যাড হবে cos থিটা, ঠিক আছে? এবং এটা কি ঘুরে যাবে এখানে, যেটাকে নিয়ে আসবে, এবং যেটার সাথে এটা মানে গুণ হয়ে যাবে, ডেল্টা পড়ে থাকবে, তাহলে ডেল্টা এ সরি ডেল্টা আই ইকুয়ালস টু জে ডেল্টা এ cos থিটা, ঠিক আছে? তো এবার যেটা বলবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্বের ভেক্টর রূপ, যেটা মানে নর্মাল ভেক্টর যেটা আছে সেটা ভেক্টর রূপে পড়ে, কি হবে, যে ডেল্টা আই ইকুয়ালস টু জে ভেক্টর ডট ডেল্টা এ ভেক্টর, ঠিক আছে? তড়িৎ প্রবাহ ঘনত্বের যদি ভেক্টর রূপ আসে না যদিও, কিন্তু ধরো তোমাদের যেহেতু এমসিকিউ, সেজন্য ধরো যে চলে এলো, তখন কি করবে, ভেক্টর রূপটা ডেল্টা আই ইকুয়ালস টু জে ভেক্টর ডট ডেল্টা এ ভেক্টর, মনে থাকবে ওই আগের সূত্রটা যেমন ছিল সেটাই বেরিয়ে, কি ছিল ওটাতে, ডেল্টা আই ইকুয়ালস টু বল জে ডট ডেল্টা এ cos থিটা, সেরকমই ওই খালি ভেক্টরগুলো মাথায় জুড়ে দেবে, ঠিক আছে? তারপর এই ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে কি, এই ক্ষেত্র যে এই ক্ষেত্রটা তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যেটা হবে সেটা হচ্ছে আই ইকুয়ালস টু, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ভ্যালুটা যেটা, ইন্টিগ্রেশন এ জে ভেক্টর ডট ডি এ ভেক্টর, ঠিক আছে? এগুলো মনে রাখার জিনিস, মনে রাখবে, ঠিক আছে? তারপর তড়িৎ প্রবাহ ঘনত্বের এসআই একক কি, এম ইনভার্স 2, ঠিক আছে? আর তড়িৎ প্রবাহ ঘনত্বের মাত্রা কি, এল ইনভার্স 2 ইনটু আই, মনে থাকবে? চলো পরেরটা শুরু করে দেয়। এবার যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও তড়িৎ প্রবাহ ঘনত্বের মধ্যে যে পার্থক্য সেগুলো, প্রতিটা জিনিসই করছি, এরা কেন বাদ যায় করে দিয়েছি। তড়িৎ প্রবাহ একদিকে, তড়িৎ প্রবাহ ঘনত্ব একদিকে। তো স্টার্টিং যেটা নিয়ে করছি সেটা হচ্ছে এই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি হয়, যে পরিবাহীর সার্বিক বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল, আর তড়িৎ প্রবাহ ঘনত্ব কি, পরিবাহীর মধ্যস্থ কোনো বিন্দুর বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। এবার দেখো বইয়েতে তোমাদের যে ভাষাগুলো আছে সেগুলো খুবই জটিল ভাবে আছে, বইয়ের সাধু ভাষা জানা অত
সাধু ভাষা বই। আমি চেষ্টা করছি যে তোমাদের যে টপিকগুলো দিচ্ছি ছোট করে এবং বোঝার মতো করে যেন মনে থাকে সেরকম করে দাও, চেষ্টা করবো মনে রাখো। ভুলবে না যদিও, আশা করি যেভাবে দিচ্ছি তোমাদের নোটসের মতো বানিয়ে নিতে পারো খাতাতে। যাই হোক, যেটা বলছি তড়িৎ প্রবাহ যেটা, এই হচ্ছে পরিবাহের সার্বিক বৈশিষ্ট্য উপর নির্ভরশীল। ধরো একটা তার, এই নীল কালিটা ধরো একটা তার, এটা কি একটা পরিবাহী তার? তো যদি তার হয় তাহলে একটা পরিবাহী। ধরো এটা একটা তার, এটা একটা পরিবাহী। বাড়িতে তারটা সবাই আছে, ছোটবেলায় খেলাধুলা হয়তো করেছো বা নাও করতে পারো, তোমাদের ব্যাপার। তাহলে কি হয়, তড়িৎ প্রবাহ কি এখান থেকে তড়িৎ আসছে, এখান দিয়ে বেরোচ্ছে, কোনো বাল্ব টাল্ব যাই হোক লাগাইছো, এর মধ্যে যে প্রবাহটা হচ্ছে তড়িৎ, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে? এবার এর বৈশিষ্ট্য কি সার্বিক, কারণ ধরো আমি যদি এই তারটা এখানে কেটে দিই, প্রভাব পাবে আর পাবে না। বা ধরো যে তারটা এখান থেকে আমি চিপসি দিলাম বা আগুন ধরে দিলাম বা অন্য জায়গায় কিছু করলাম, মুড়িয়ে দিলাম, তখন কি হবে, প্রভাবটা কমে যাবে, তাই তো? যাক কথা। কিন্তু তড়িৎ প্রবাহ ঘনত্ব জিনিসটা কি, তোমাদের যেটা বোঝালাম এঁকে ছবি এঁকে একটা পার্টের মধ্যে, এটা যদি গোটা তারটা হয়, এর শুধু একটা পার্ট, একটা ক্ষেত্র, তার উপর নির্ভর করে তড়িৎ প্রবাহ ঘনত্ব। যদি এখানে কিছু হয়ে যায়, ধরো এখানে যদি আমি আগুন ধরে দিই বা কিছু করে দিই, তার সঙ্গে এর কোনো যায় আসে না, কারণ কি এর নিজেই একটা মানে একটা ক্ষেত্রের মধ্যে একটা ঘনত্ব। মানে কিভাবে বোঝাবো, ধরো তড়িৎ প্রবাহ হচ্ছে একটা বাড়ি, গোটা একটা বাড়ি, তাই তো? ওর মধ্যে যদি একটা রুম নষ্ট হয়ে যায় তাহলেও এর সমস্যা, যদি একটা উঠোনে কিছু নষ্ট হয়ে যায় বা উঠোন যদি ভেঙে গেল, ফাটল ধরলো, তাহলেও এর সমস্যা। ধরো বাড়ির ওপর ঝড়াতে ভালো ঝড়াতে তো হবে না, ধরো বাড়িতে জল ঢালা গেল বা আগুন ধরে গেল, তাহলেও এর সমস্যা। কিন্তু এ হচ্ছে কি বাড়ির একটা রুম, একটা নির্দিষ্ট রুম, অন্যর কি হলো তার সাথে এর কোনো সম্পর্ক নেই, সেই ধরনের তোমরা বুঝতে পারো। কিন্তু কি তড়িৎ প্রবাহ ঘনত্ব যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ প্রবলেম আছে, কারণ কি বাড়ির যদি কোনো একটা রুম ভেঙে যায়, মানে সেটা কিন্তু বাড়ির মধ্যেই পড়ে, কিন্তু যদি রুম যদি বাড়ির মানে অন্য কোনো অংশ ভেঙে যায়, রুমের কিন্তু কোনো যায় আসে না, তাই তো? ও শুধু নিজের অঙ্গ, সেলফ স্যাটিসফাইড সেরকম হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। এই কি হয়, পরিবারের মধ্যস্থ কোনো একটি বিন্দু, এটা ধরো গোটা পরিবারটা এই কোনো একটা বিন্দুর বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। এখানে বড় না ছোট, পাতলা না মোটা, প্রবাহ ভালো নিতে পারবে না পারবে না তার উপর নির্ভরশীল। কিন্তু তড়িৎ প্রবাহ কি এই গোটা তড়িৎ মানে গোটা পরিবাহীটার সার্বিক বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল, তাই তো? নেক্সট পয়েন্ট, এটি একটি সার্বিক রাশি, আর তড়িৎ মানে প্রবাহ ঘনত্ব এটা হচ্ছে একটি আণুবীক্ষণিক রাশি। সার্বিক রাশি কারণ গোটা পরিবাহীটা তুমি দেখতে পাচ্ছ, গোটাটা কি লাগবে এই রাশিটার জন্য, তাই তো? সেই জন্য এটা সার্বিক রাশি। আর এটা হচ্ছে একটা আণুবীক্ষণিক রাশি। ধরো দেখা গেলো যে একটা গোটা তার মধ্যে এই পেনের মুখটা যে পরিমাণ, সেখানে দেখা যাচ্ছে এর ঘনত্বটা মাপা হচ্ছে, সেই জন্য এটা কি একটা পয়েন্টে মাপা হয়, সেই জন্য এটা আণুবীক্ষণিক রাশি, ঠিক আছে? তারপর তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ ঘনত্বের একক কি, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, বুঝিয়েছিলাম তখন। আর তড়িৎ প্রবাহ কি একটি স্কেলার রাশি, আর তড়িৎ প্রবাহ ঘনত্ব ভেক্টর রাশি। মনে থাকবে জিনিসগুলো, বুঝাচ্ছিলাম তড়িৎ প্রবাহ কি স্কেলার রাশি, মান অভিমুখ দুই আছে, কিন্তু কি এর যোগটা হয় স্কেলার উপায়ে। আর তড়িৎ প্রবাহ ঘনত্ব এটা কি তোমাদের ভেক্টর করে করেই বোঝাচ্ছিলাম, সূত্র করে যেগুলো করছিলাম, এটা কি ভেক্টর রাশি। এই চারটে সহজ সহজ টপিক দিয়ে দিলাম, মনে থাকবে তোমাদের, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, লিখে নিতে পারো, তোমাদের ব্যাপার। এরপরে তো এবার যেটা তোমাদের করছি সেটা হচ্ছে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ আদানের প্রবাহ বিচরণ বেগ, পরে যেটা সেটা তো পরের টপিক ড্রিফট ভেলোসিটি, যেটা ড্রিফট ভেলোসিটি সেটা। তাহলে ফার্স্ট যেটা শুরু করছি সেটা নিয়ে, এই টপিকের ফার্স্ট শুরু হচ্ছে তাপীয় বেগ নিয়ে, সেটাই শুরু করছি। যে তাপ শক্তির জন্য মুক্ত ইলেকট্রনগুলির গতিবেগকে তাপীয় গতিবেগ বা থার্মাল ভেলোসিটি বলা হয়। তাহলে মুক্ত ইলেকট্রনগুলি মানে মুক্ত ইলেকট্রন কোনগুলো বলা হয়, যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন। তারা যখন এক কাছে ঘেঁষে ঘেঁষে থাকে, তাদের হিট দিলি তারা একে অপরের মানে ট্রান্সফার হতে থাকে, তাদের যে বেগটা থাকে সেটাকে আমরা কি বলি, তাপীয় বেগ বা থার্মাল ভেলোসিটি। মনে থাকবে কেমন হয় জিনিসটা, যখনই ধরো যে একটা লোহার দণ্ড আছে, তার মধ্যে যে এই মুক্ত ইলেকট্রনগুলো আছে, তার লোহার যে প্রতিটি পার্টিকেলের সাথে যে কি বলে ইলেকট্রনগুলো যেগুলো আছে যোজ্যতা কক্ষে, তাদেরকে যখন তুমি যখন লোহাটাকে হিট করবে, দেবে একটা সাইড হিট করবে, হিটটা অন্য সাইডও কিছুক্ষণ পর চলে যাবে। কিভাবে হয়, মুক্ত ইলেকট্রনগুলো সাহায্যে, বুঝলে তো? তারা এনার্জিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাদের যে ভেলোসিটিটা, মুক্ত ইলেকট্রনগুলো ধরো এইভাবে ছড়িয়ে আছে চারিদিকে, এইভাবে 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 ছড়িয়ে আছে, ঠিক আছে তো? এবং তাদের ভেলোসিটি মানে তাদের যখন হিট দিচ্ছ, তাদের মধ্যে একটা এনার্জি স্টোর হচ্ছে, এনার্জি পেলেই তারা ভাইব্রেট করবে, ছুটবে। এ ধরো ছুটলে এদিকে জোর ছুটলো, তারপর কিছুক্ষণ ছোটার পর ধাক্কা খেলো একজনের সাথে, ধাক্কা খাওয়ার পর সে ছুটে গেল, তখন আবার ছুটলো, আবার একজনের সাথে ধাক্কা খেলো, আবার একজনের সঙ্গে ধাক্কা খেলো, ছুটে গিয়ে আবার ছুটে গিয়ে একজনের সাথে ধাক্কা, এইভাবে এদের ভেলোসিটি চেঞ্জ হতে থাকে, মানে এক জায়গায় এরা স্থির থাকে না।
এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মানে এদের স্পিডটা যে মানে খুব বেড়ে যাবে তাও নয়, কারণ কি এরা যখন বাড়তে থাকে এক জায়গায় ইনিশিয়াল জায়গা থেকে শুরু করে এটা যখন বাড়তে যায়, ধরো ছুটে বেরোলো, শুরু থেকে 0 থেকে বেরোলো, বেরিয়ে একজনের কাছে গায়ে লেগে ধাক্কা খেয়ে গেলো, সেখানে আবার 0 হয়ে গেলো, সেখান থেকে ছুটে গিয়ে আবার ছড়বে, সেখানে আবার একজনের কাছে ধাক্কা, আবার 0। এই টাইপের হয় মুক্ত ইলেকট্রনের যে তাপীয় বেগ সেটা। তাহলে এই যে তাপীয় বেগটা, এই তাপীয় বেগের মান কেমন হয়? হয় প্রায় 10⁵ মিটার পার সেকেন্ড থেকে 10⁶ মিটার পার সেকেন্ড। মানে এই যে ইলেকট্রনটা একটা জায়গা থেকে মানে 0 থেকে এক জায়গায় ছুটবে, এটা কতটা হয়? 10⁵ থেকে 10⁶ মিটার পার সেকেন্ডের মধ্যে, মানে এতটা স্পিড সে তুলতে পারে, প্রায় এর মধ্যে স্পিড সে তুলতে পারে। তারপরে কি হয়? ধাক্কা খেয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর আগেও হয়ে যেতে পারে, কিন্তু এই স্পিডটা সে হাইয়েস্ট তুলতে পারে, বুঝলো তো? এবার গড় তাপীয় বেগ যেটা হয়, তাপীয় বেগ কি? এক জায়গায় তাপীয় বেগ একরকম হবে, এক জায়গায় একরকম হবে, ভেলোসিটি এক এক জায়গায় এক রকম হবে, তাই তো? সেই জন্য গড় তাপীয় বেগ কিভাবে বার করবে? ধরো এনটা পার্ট তুমি নিয়েছো কিসে? ওই বেগটা, তাপীয় বেগ যেটা, তার তুমি n সংখ্যক পার্ট নিয়েছো, ঠিক আছে? u1 u2 u3 এভাবে nটা পার্ট নিয়েছো। এবং সেটা কি করবে? প্লাস প্লাস প্লাস, যেমন ভাবে গড় করো সবগুলোর যোগফল বাই কত সংখ্যা সেটা, তার অ্যান্সারটা কিন্তু অলওয়েজ 0 আসবে, ঠিক আছে? কারণ এরা তো সব ইয়েরা তো একদিকে ফ্লো হচ্ছে না, একদিকে ধরো কেউ যাচ্ছে সোজা, সব অন্যদিকে সে আছে উল্টো দিকে, দুটোকে কেটে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাই এদের কোনো ইয়ে থাকবে না, মান থাকবে না, অবশেষে সব কেটে গিয়ে 0 হয়ে যাবে, বুঝলে? পরবর্তী এবার যেটা বলছি সেটা হচ্ছে বিচলন বেগ, যেটা বললাম প্রথমে ডেড ভেলোসিটি। তো এর সংজ্ঞাটা কি? প্রযুক্ত বিভব প্রভেদ দ্বারা তাড়িত হয়ে কোনো নির্দিষ্ট দিকে কোনো ইলেকট্রন যে গড় কার্যকর গতিবেগ লাভ করে তাকে বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা ডেড ভেলোসিটি বলে, ঠিক আছে? তো জিনিসটা পড়ে তোমরা কি বুঝলে? এবার দেখো যেটা কি হয়, নর্মাল জিনিস, সবার জানা জিনিস, যে ইতিহাস হোক বা তোমার বায়োলজি টাইপের সাবজেক্টগুলো হোক, তুমি যদি মেন জিনিসটা বুঝে যাও পরীক্ষার খাতায় নিজের মতো বানিয়ে দিতে পারবে। কিন্তু ফিজিক্সে কি হয়, তোমাদের যেহেতু মানে ওএমআরএ হচ্ছে, মানে এমসিকিউ টাইপ, দরকার পড়বে না, কিন্তু তাও জেনে রাখো, ফোর্থ সেমে তো লাগবে। এই টাইপের যে সংজ্ঞাগুলো থাকে চেষ্টা করবে যতটা সম্ভব বইয়ের মতো করে করা, মানে ভাষা যেন ঠিক থাকে, যে একটা মানে অন্যভাবে বুঝিয়ে দিল বা নিজের মনের মতো কবিতার মতো বানিয়ে লিখে দিলে সেরকম যেন করবে না, ঠিক আছে? চেষ্টা করবে যেন যতটা সম্ভব সংজ্ঞা অনুযায়ী হয়, ঠিক আছে? তো কি আছে? বিচলন বেগ প্রযুক্ত বিভব প্রভেদ দ্বারা, প্রযুক্ত বিভব প্রভেদ মানে কেন কি বললাম তোমাদের বিচলন বেগের ক্ষেত্রে, যে ওই ডেড ভেলোসিটির ক্ষেত্রে কি হয়? প্রযুক্ত বিভব প্রভেদ, যেখানে বিভব প্রভেদটা প্রযুক্ত করা হয়, মানে অটোমেটিক হয় না, এই জিনিসটা কিন্তু নিজে নিজে ঘটে না, বাইরে থেকে প্রযুক্ত করতে হয়, কি বিভব প্রভেদ করতে হয় প্রযুক্ত, তার দ্বারা কি হয়? তাড়িত হয়ে কোনো নির্দিষ্ট দিকে কোনো ইলেকট্রন কি হয়? ওই মানে প্রযুক্ত করছো কি? বিভব প্রভেদ, একটা বিভব প্রভেদ তুমি প্রযুক্ত করছো, কি ভাবে? তুমি আমাদের হিট দিলে বা কারেন্ট দিলে সেভাবে প্রযুক্ত করছো, এবং তার ফলে কি হলো? তাড়িত হয়ে যে ইলেকট্রনগুলো চুপচাপ বসেছিল, মুক্ত ইলেকট্রনরা যারা চুপচাপ বসেছিল, তারা কি হলো? এনার্জি পেয়ে গেল, এবং তাড়িত হয়ে কোনো নির্দিষ্ট দিকে, ধরো এখানে তুমি হিটটা দিলে, একটা সাইডে হিটটা দিলে বা ইয়ে কারেন্ট ফ্লো দিলে, কি হলো? ইলেকট্রনরা ছুটে গেল সোজা দিকে, যেখানে বিভব প্রভেদটা নাই সেদিকে। তুমি এখানে হাই ভোল্টেজ দিচ্ছ, এখানে লো ভোল্টেজ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? প্রযুক্ত বিভব প্রভেদ, তুমি নিজে প্রয়োগ করছো একটা ভোল্টেজ, তাই তো? এখানে তুমি যদি যে কোনো যে পরিমাণে দাও, যদি একটা নর্মাল একটা মানে পরিবাহী থাকে, তার একটা সাইডে তুমি যদি যে পরিমাণে যত অল্পই তুমি মানে তড়িৎ প্রবাহ দাও, সেখানে কি হবে? হাই ভোল্টেজ সৃষ্টি হবে, এবং অন্যদিকে কি হবে? লো ভোল্টেজ হবে। তাহলে সেখানে কি হচ্ছে? যে প্রযুক্ত বিভবের দ্বারা তাড়িত হয়ে কোনো নির্দিষ্ট দিকে একটা সাইডে যে ইলেকট্রন আছে, কোনো নির্দিষ্ট দিকে ইলেকট্রন যে গড় কার্যকর গতিবেগ লাভ করে। গড় কেন বলছে? প্রতিটা ইলেকট্রন তো খুব জোর ছুটবে না, ওই যেটা বললাম যে 6 মিটার পার সেকেন্ড, সবাই তো সেটা পাবে না, হয়তো দেখতে গেল একজন 0 থেকে স্টার্ট করেছে, 3 মিটার পার সেকেন্ডে গেল, তখন ধাক্কা খেয়ে গেল, একজন 2 মিটার পার সেকেন্ডে গেল, তখনই ধাক্কা খেয়ে গেল, একজন 5 এ গেল তখন খেলো, একজন 5.5 এ গেল তখন খেলো। সেই জন্য কি, যে গড় কার্যকর গতিবেগ লাভ করে, গড় কেন বলছে? সবারগুলো নিয়ে মোট গড়টা ধরা হয়, তাহলে কি ভাবতে বুঝতেও সুবিধা হবে এবং পরিমাপ করতেও সুবিধা হবে। একটা দেখা গেলো 6 হলো, একটা দেখা গেলো 2 হলো, সেরকম করলে তো মানে হিসাবে গন্ডগোল হবে, তাই না? তাই আমরা গড় মানটাকে ধরি। তাহলে কি হয়? কোনো ইলেকট্রন যে গড় কার্যকর গতিবেগ লাভ করে তাকে কি বলি আমরা? বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা ডেড ভেলোসিটি। মনে থাকবে? চলো এবার ক্লাসটা লং হয়ে যাচ্ছে, তাই এখানেই থামিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজ ক্লাসে এখন অবধি থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কেমন লাগলো তোমাদের সেটা মতামত জানাবে কমেন্টেতে, অবশ্যই লাইক শেয়ার করে দেবে বন্ধুদের। আসছি, দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।